হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে ইনফেন্ট্রি ম্যানেজমেন্ট ক্লাসে স্বাগতম জানাচ্ছি। এটা আমাদের IP 401 বা IP 3401 কোর্সের একটা টপিক। তো ইনফেন্ট্রি ম্যানেজমেন্ট পড়ার জন্য আমাদের প্রথমে জানা দরকার যে ইনভেন্টরি কি। তো ইনভেন্টরি দেখেন বলা আছে যে ইনভেন্টরি হচ্ছে আ স্টক অর স্টোর অফ গুডস। তার মানে কি আপনি আপনার কাছে বেশ কিছু গুড স্টোর করলেন। তা আপনাদের কেন প্রশ্ন আসতে পারে যে আমাদের কেন হচ্ছে বিভিন্ন গুডস স্টোর করার দরকার হয় বা কিছু এর ভেরিয়াস কারণ থাকতে পারে। আমি জাস্ট আপনাদেরকে একটা ছোট এক্সাম্পল দেই। যেমন ধরেন আপনি আহ, যখন বাজার করেন, আপনারা মেসের জন্য বাজার করেন বা বাসার জন্য বাজার করেন বা যে কারণেই বাজার করতে পারেন। তো তখন দেখা গেছে যে আপনি একদিনে যে 1 মাসের জন্য ধরেন যে আলু কিনে নিয়ে আসলেন, 1 মাসের জন্য পেঁয়াজ কিনে নিয়ে আসলেন। কেন নিয়ে আসলেন? আপনি তো প্রতিদিন যে যেই কিনে আনতে পারতেন। আপনি নিয়ে আসলেন এইটার কারণে যে প্রতিদিন যাওয়াটা আপনার জন্য কনভেনিয়েন্ট না। তা আপনি আপনার কনভেনিয়েন্সের জন্য আপনি বেশ কিছু পেঁয়াজ আলু একসাথে কিনে জড়ো করে রাখলেন যে এটা আমি মাসভর খেতে পারবো। তো সিমিলার ফেনোমেনা হতে পারে অন্যান্য বিভিন্ন ক্ষেত্রেও, যে ইনভেন্টরি বিভিন্ন কারণেই ক্যারি করা হতে পারে। আপনার ক্ষেত্রে যেমন কারণ হতে পারে কনভেনিয়েন্স, আবার আরো একটা কারণ হতে পারে আপনি জানলেন যে পেঁয়াজের দাম কিছুদিন পরে বেড়ে যাবে, তো আগে ভাগে পেঁয়াজ কিনে রেখে দিন। তো এরকম নানা কারণে আমরা আসলে ইনভেন্টরি ক্যারি করে থাকি। আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম যে ইনভেন্টরি কেন মানুষ ক্যারি করে বা ইনভেন্টরি বলতে আসলে কি বোঝায়। তো ওই যে স্টোর করা পেঁয়াজ আপনার বাসায় বা স্টোর করা আলু থাকলে ওটাকে ইনভেন্টরি আমরা বলছি। তো এবার দেখেন, আমাদের এখানে আছে ইনভেন্টরি পড়বার জন্য আমাদের দুটো বিষয় সম্পর্কে জানতে হবে, একটা ইন্ডিপেন্ডেন্ট ডিমান্ড আইটেম এবং আর একটা ডিপেন্ডেন্ট ডিমান্ড আইটেম। তো ইন্ডিপেন্ডেন্ট ডিমান্ড আইটেমের ক্ষেত্রে দেখেন যে এখানে বলা আছে যে এটা শুধুমাত্র মার্কেট কন্ডিশন দিয়েই এটার ডিমান্ড ইনফ্লুয়েন্সড হয়। আর ডিপেন্ডেন্ট ডিমান্ড আইটেমের ক্ষেত্রে বলা আছে যে এইটার ডিমান্ড আর একটা কিছু ডিমান্ডের উপরে ডিপেন্ডেন্ট। তো এইটা বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল ইউজ করব। ঠিক আছে, ধরেন আমাদের একটা টয় ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট আছে। তো আমরা আসলে কি বানাই? আমরা ধরেন যে খেলনা বানাই। তো খেলনা বানানোর জন্য আমাদের ধরেন কি কি লাগে? আমাদের ধরেন প্লাস্টিক লাগে, আর হচ্ছে আমাদের বেশ কিছু ধরেন ইলেকট্রিক কম্পোনেন্টস লাগে। ইলেকট্রিক ইলেকট্রিক কিছু কম্পোনেন্টস লাগে। তো আপনি মার্কেট কন্ডিশন জাজ করতে পারবেন কিভাবে? মার্কেট কন্ডিশন জাজ করতে পারবেন এভাবে, ধরেন যে আপনার যারা খেলনা বিক্রি করে এরা বললো যে মানুষ ইদানিং প্রচুর খেলনা চাচ্ছে। তো তখন মানুষ প্রচুর খেলনা চাচ্ছে, তার মানে কি আমাদের যে টয়ের ডিমান্ড সেটা কিন্তু বেড়ে গেছে, রাইট? তো টয়ের ডিমান্ড বেড়ে যাইলে আপনি তখন মনে করলেন যে আমি হচ্ছে টয় ম্যানুফ্যাকচারিং করা বাড়িয়ে দেব। তা আপনি যদি টয় ম্যানুফ্যাকচারিং করা বাড়িয়ে দেন, তো তখন কিন্তু আলটিমেটলি আপনার এমনি ইলেকট্রিক কম্পোনেন্টস এর ডিমান্ড বেড়ে যাবে এবং প্লাস্টিকের ডিমান্ডও কিন্তু বেড়ে যাবে। তা আপনি দেখেন, টয় কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ডিমান্ড আইটেম। এটার মার্কেট কন্ডিশন ছাড়া আর কোনো কিছুর উপরেই কিন্তু এটার কোনো কিছু ডিপেন্ড করতেছে না। এটার ডিমান্ড শুধুমাত্র মার্কেট কন্ডিশন, মানে মার্কেটে আরো বেশি এটা চাচ্ছে সেটার কারণেই এটা ডিমান্ড কিন্তু বেড়েছে, এখানে আর অন্য কোনো কারণ নাই। কিন্তু এই প্লাস্টিক আর ইলেকট্রিক কম্পোনেন্টস এর ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন, এটা বাড়ছে কিন্তু কারণ টয় বেশি বানানো লাগতেছে, তাই আমার প্লাস্টিক বেশি লাগতেছে। সিমিলার ইলেকট্রিক কম্পোনেন্টের জন্য, যে এখানেও টয় আপনার বেশি বানানোর দরকার হচ্ছে, তাই আপনার ইলেকট্রিক কম্পোনেন্ট বেশি লাগতেছে। তা আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এরপরে দেখেন, আ টিপিক্যাল ফার্ম ইনভেস্টস ইন ইনভেন্টরি রাফলি 30% অফ ইটস কারেন্ট অ্যাসেট অ্যান্ড 90% অফ ইটস ওয়ার্কিং ক্যাপিটাল। তো এখানে আপনার কিছু টিপিক্যাল ইনভেন্টরি দেখানো আছে। তো ইনভেন্টরিতে আসলে আমরা যে যেরকম বুঝি যে ইনভেন্টরি মানে ফিনিশড গুড, তা কিন্তু না। আপনি কিন্তু সেমি ফিনিশড গুডও আপনার ইনভেন্টরিতে থাকতে পারে বা র মেটেরিয়ালও থাকতে পারে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন। ইনভেন্টরি অনেক ধরনের হতে পারে, আমরা গ্রাজুয়ালি দেখবো। তো এটা আরো একটা ইনভেন্টরির এক্সাম্পল। এগুলো টিপিক্যাল ইনভেন্টরি গুলো এরকম হয়। এই যে এখানে যে গাড়িটাকে দেখতে পাচ্ছেন এটাকে বলে ফর্ক লিফট বা ফর্ক ট্রাক। এগুলো ফ্যাক্টরিতে ইউজ করা হয় এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য। তো আমরা এতক্ষণ ইনভেন্টরি কি বা ইনভেন্টরি কিসের কি ধরনের আইটেম থাকতে পারে এগুলো দেখলাম। এবার আমরা হচ্ছে ইনভেন্টরি কেন দরকার আমরা সেটা দেখবো।
তো আমাদের প্রথম পয়েন্টটা দেখেন, বলা আছে যে ইকোনমিক্স অফ ব্যাচ প্রোডাকশন। তার মানে কি, আমরা একটা ছোট এক্সাম্পল দিয়ে বোঝাই। যেমন ধরেন আপনি যদি বাজারে যান, আপনি যদি 1 কেজি আলু কেনেন, আপনি যদি একসাথে 10 কেজি আলু কেনেন, তাহলে দেখবেন যে পার কেজি আলুতে আপনার বেশ কিছু লাভ হয়েছে। যখন আপনি একসাথে 10 কেজি আলু কিনবেন, আপনি কিছু কম টাকায় আনতে পারেন। তার মানে কি, একসাথে যদি আপনি অনেক কিনেন, তাহলে কিন্তু আপনার লাভ হয়, রাইট? তো এইটা কেনাকাটার যেমন জন্য যেমন সত্য, এটা কিন্তু প্রোডাকশনের জন্যও সত্য। যে আপনি ধরেন যদি ব্যাচ ধরে প্রডিউস করেন, তাহলে আপনার জন্য আহ, আহ, মানে বেশ একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ কস্ট কিন্তু প্রতি ইউনিটে কম পড়ে, ঠিক আছে? তো ওইটাকেই আমরা বলছি ইকোনমিক্স অফ ব্যাচ প্রোডাকশন। এরপরে আর একটা হতে পারে আনপ্রেডিক্টেবল অর আনরিলায়েবল ভেন্ডরস। আমরা এর আগে একটা এক্সাম্পল দেখলাম না, যে আমাদের খেলনা বানানোর জন্য প্লাস্টিক লাগে, আর হচ্ছে আমরা কি বলছিলাম, ইলেকট্রিক কম্পোনেন্টস লাগে। তো ধরেন যার কাছ থেকে ইলেকট্রিক কম্পোনেন্টস নেই, সে হচ্ছে আনরিলায়েবল। সে বলল যে 2 দিনের ভিতরে দিতে পারে, কিন্তু দেখা গেল যে সে দিল 5 দিন পরে। তো সেইটার কারণে আমি এর আগে যেবার অর্ডার করেছিলাম, সেইবার দেখা গেল বেশ কিছু এক্সট্রা ইলেকট্রিক কম্পোনেন্টস এনে রেখে দিলাম, সো দ্যাট আমার ভবিষ্যতে যখন লাগবে আমি যাতে সেটা ইউজ করতে পারি। কারণ আমরা কিন্তু ইতিমধ্যেই দেখেছি যে এই লোকটা কথা দিয়ে কথা রাখতে পারে না। আর একটা হচ্ছে বাফার ফর ইমব্যালেন্স প্রোডাকশন লাইন। তো এটা বোঝার জন্য আমাদেরকে একটু আহ ছবির সাহায্য নিতে হবে। তো ধরেন আপনার একটা প্রোডাকশন লাইনে আপনি প্রথমে হচ্ছে এ ওয়ার্ক স্টেশনটায় কাজ হয়, তারপরে বি ওয়ার্ক স্টেশনটায় কাজ হয়, এরপরে হচ্ছে সি ওয়ার্ক স্টেশনটায় কাজ হয়। ধরেন এ আর বি এর আহ, যে ওয়ার্ক স্টেশন আছে, সেখানে একটা প্রোডাক্টের কাজ করার জন্য এতেও 10 সেকেন্ড লাগে, বিতেও 10 সেকেন্ড লাগে, আর সিতেও হচ্ছে, ধরেন সিতে 20 সেকেন্ড লাগে, ঠিক আছে? তো সিতে যদি 20 সেকেন্ড লাগে, তাহলে আপনার কিন্তু দেখা গেল যে আপনি এ থেকে প্রডিউস করে বিতে নিয়ে আসলেন, বিতেও আরামসে প্রডিউস করতে পারবেন। বাট সি এর জন্য কিন্তু আপনার ওভারঅল যে আউটপুটটা আছে সেটা কিন্তু পড়ে যাবে, ঠিক আছে? তো এইটার যাতে না হয়, সেই কারণে আমরা সি এক্সট্রা কিছু ম্যানুফ্যাকচার করে সি এর জন্য আমরা কিন্তু রেখে দিতে পারি, রাইট? যে আমরা এ আর বি আগে থেকে বানিয়ে কিছু কিছু রেখে দিতে পারি, এই কারণে যে সিতে যেহেতু এক্সট্রা টাইম লাগে, সুতরাং সি কে ট্যাকেল দেওয়ার জন্য আমরা হচ্ছে আহ, এই এ আর বি আগে থেকে বানিয়ে রেখে দিতে পারি। মানে সি হচ্ছে বেশিক্ষণ চলবে, কিন্তু এ আর বি কম সময় চলবে, ঠিক আছে? তো বুঝতেছেন, এদের হচ্ছে 10 সেকেন্ড 10 সেকেন্ড লাগে, সো এরা দ্রুত বানিয়ে ফেলবে। এই সি এর আগে কিন্তু এমনি কিছু ইনভেন্টরি জমা হয়ে বসে থাকবে যদি এরা ঠিকঠাক কাজ করে, কারণ ওর তো 20 সেকেন্ড লাগে। তো এটা সমাধান করার জন্য বেশ কিছু ওয়ে আছে। আপনি যদি এইখানে যদি আর একটা সি বসায় দিতে পারেন, তাহলে দেখবেন যে এখানেও আসলে 20 সেকেন্ডের ভিতরে, সি যদি 2টা স্টেশন হয়, তাহলে দেখবেন যে 20 সেকেন্ডের ভিতরে আসলে এখানেও 2টা প্রোডাক্টই তৈরি হচ্ছে। যাই হোক, ওটা আমরা পরে যখন লাইন ব্যালান্সিং দেখবো তখন সেগুলো দেখবো। জাস্ট এখন এটা বোঝার জন্য যে ইমব্যালেন্স প্রোডাকশন লাইনের জন্য আমাদের কিছু বাফার রাখতে হয়, হ্যাঁ। কারণ এই যে প্রোডাকশন লাইন ব্যালেন্স না তো, এক একটার সময় এক এক রকম। তো এরপরে দেখেন, আরেকটা আছে বাফার ফর মেশিন ডাউন টাইম। তো মেশিন ডাউন টাইম কেন, যে মেশিনের কিন্তু ব্রেকডাউন হতে পারে। মেশিন ব্রেকডাউন হলে ধরেন আপনার প্রোডাকশন লাইন তো পুরো অচল। তো সেইটার জন্য আপনি আগে থেকেই কিছু ইনভেন্টরি হাতে রেখে দিতে পারেন, সো দ্যাট আপনার হচ্ছে ওই মেশিন যদি ডাউন হয় বা ফেইলিওর ব্রেকডাউন যা কিছুই বলেন, সেটার জন্য যাতে আপনি সেই সিচুয়েশনটাকে ট্যাকেল করতে পারেন। তারপরে আরেকটা আছে সেফটি স্টপ এগেনস্ট র্যান্ডম ডিমান্ড আর আনসার্টেন লিড টাইম। তো ডিমান্ড আসলে কি, আমরা তো আসলে একটা কিছু অ্যান্টিসিপেট করে সেই অনুযায়ী কাজ করি, রাইট? তো অ্যান্টিসিপেশনে অনেক সময় কিন্তু ভুল হতে পারে। তো ভুল হতে পারে বা এর অনেক কিছু আসতে পারে, র্যান্ডমনেস কে প্রেডিক্ট করা তো আসলে সহজ না। তো সেইটার কারণে আপনার কিছু সেফটি স্টক রাখা দরকার, যেন আপনি র্যান্ডম ডিমান্ডটাকে মিট করতে পারেন। আরেকটা হচ্ছে লিড টাইম। এখানে ধরেন লিড টাইমের একটা জিনিস আপনাদের জানা দরকার। আহ, ধরেন আজকে আপনি আপনার একটা জামা অর্ডার করলেন, সেটা আপনার হাত পর্যন্ত আসতে 2 দিন সময় লাগে। তো এই 2 দিন হচ্ছে লিড টাইম, অর্থাৎ আপনার অর্ডারিং টাইম থেকে আপনার যে সময় হ্যান্ড ওভার করলো আপনার কাছে, সেই টাইমটাই হচ্ছে লিড টাইম। তো এই লিড টাইমও কিন্তু আনসার্টেন হতে পারে। ফর এক্সাম্পল, আপনি ধরেন যে জানেন যে আপনি ঢাকা থেকে ধরেন চট্টগ্রামে ট্রাকে করে যদি জিনিস পাঠান, ধরেন যে অ্যাপ্রক্সিমেটলি
ঘন্টা লাগে। এটা তো 12 ঘন্টাও লাগতে পারে, 14 ঘন্টাও হতে পারে, নানা কারণে হতে পারে, ধরেন যে রাস্তা বন্ধ ছিল বা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। সো এই যে আনসার্টেনটি গুলো আছে, এগুলোর সাথে পেরে ওঠার জন্য আমাদেরকে কিছু সেফটি স্টক রাখতে হয়। তারপর একটা আছে হেজ এগেনস্ট পোর কোয়ালিটি। এটা কেন? কারণ আপনি দেখবেন যে আপনার যদি একটা কারখানায় প্রোডাকশন লাইন থাকে, সেখান থেকে যত প্রোডাক্ট বের হবে সবগুলোই তো আসলে পারফেক্ট হবে না। দেখা গেল কিছু কিছু কোয়ালিটি স্ট্যান্ডার্ড মিট করতে পারে নাই। তো ওই যে কোয়ালিটি স্ট্যান্ডার্ড যেগুলো মিট করতে পারলো না, সেগুলো থেকে তো আপনি আর ডেলিভারি দেবেন না, সেগুলো বাদ হয়ে যাবে। তো ওই বাদ হওয়া গুলোকে রিপ্লেস করার জন্য আগে থেকেই আপনি বেশ কিছু জিনিস বানিয়ে রেখে দিতে পারেন বা ক্যারি করতে পারেন, যাতে পোর কোয়ালিটির জন্য যেগুলো বাদ হবে সেগুলোর সেগুলোকে যেন আপনি মানে পূরণ করে দিতে পারেন আর কি, হাতে থাকাগুলো থেকে। আরেকটা আছে বাই প্রোডাক্ট ফ্রম প্রোডাকশন স্মুথিং। এটা বোঝার জন্য আমাদেরকে প্রথমে সিজনাল ডিমান্ড বুঝতে হবে। তো আমরা বেশ কিছু প্রোডাক্ট দেখেছি না, যে আপনার এক এক সিজনে ডিমান্ড বেড়ে যায়, ফর এক্সাম্পল এসি। তো এসির যে গরমকালে ডিমান্ড বাড়লো, আপনি তো এমন করতে পারবেন না, আপনার প্রোডাকশন লাইনের তো অ্যাবিলিটি ফিক্সড, হ্যাঁ, যে ক্যাপাসিটি ফিক্সড। তো আপনি তো এমন পারবেন না যে গরমকালে সেই প্রোডাকশন লাইন থেকে বেশি এসি বেরোবে, শীতকালে আবার কম এসি বেরোবে। আপনাকে তো একটা ওয়ার্কার পুল আছে, যেটা আপনাকে শীতকালেও টানতে হয়, গরমকালেও টানতে হয়। আপনার ফিক্সড কস্ট আসছে আরো অনেক কিছু, যেগুলো শীতকালেও টানতে হয়, গরমকালেও টানতে হয়। কিন্তু গরমকালে আপনার যেহেতু ডিমান্ড বেশি হচ্ছে, তখন আপনি কি করতে পারেন যে শীতকালে কিছু বেশি বানিয়ে রাখতে পারেন আপনার ডিমান্ডের চেয়ে। যে যেহেতু গরমকালের যখন এক্সটেন্ডেড ডিমান্ড হবে, তখন আপনি যেন সেটার সাথে পেরে উঠতে পারেন, ঠিক আছে? তো ওইটাকেই আমরা বলতেছি যে প্রোডাকশন স্মুথিং যদি করেন, তাহলে শীতকালে যখন এক্সট্রা এসি বানিয়ে রাখলেন, সেটাকে তো আপনার গরমকাল পর্যন্ত আপনার সাথে বয়ে নিয়ে বেড়াতে হবে, রাইট? তো ওইটার জন্য ওই যা হয় সেটাই হচ্ছে, আপনাকে সেই ইনভেন্টরিটা তো ক্যারি করতে হবে, ওটাই বোঝানো হয়েছে। আর একটা বলা আছে যে অ্যাভয়েড লস অফ সেলস অর হাই কস্ট অফ ব্যাক অর্ডার। তো লস অফ সেল বলতে আমরা বোঝাচ্ছি কি? আমরা বোঝাচ্ছি যে আপনি যে সময়, ধরেন যে আপনি দোকানে গেলে দেখলেন যে একটা জিনিস নাই। তো আপনার কাছে যখন না থাকলো, আপনি আর ওই দোকান থেকে ওই জিনিসটা না কিনে চলে আসলেন। তাহলে কি হলো? ওই দোকানদারের জন্য আপনার কাছে কিন্তু একটা সেল লস্ট হলো, রাইট? এটাই হচ্ছে লস অফ সেল। আর হাই কস্ট অফ ব্যাক অর্ডার কি? যে আপনি ধরেন আপনার কথা ছিল একজনকে 2 দিনের ভেতর একটা জিনিস দেবেন, সেই জিনিসটা আপনি 2 দিনের ভিতরে দিতে পারলেন না, সেটা দিতে আপনার আরো 2 দিন লাগবে। তো ওই যে 2 দিনের, আরো যে 2 দিন লাগলো, সেই 2 দিনটা লাগানোর জন্য আপনার যে ওই পরের যে 2 দিন লাগলো, সেই পরের 2 দিনে তো দেখা গেল আপনার একটা প্ল্যান ছিল, রাইট? সেই প্ল্যান প্রোডাকশনের সাথে সাথে আপনাকে আবার এই এক্সট্রা প্রোডাকশনটাও করতে হলো, কারণ আপনি তার আগের পিরিয়ডে আপনার যে ডিমান্ড ছিল সেটা মিট করে আসতে পারেন নাই। তো আমাদের, আমরা ইতোমধ্যেই বলেছিলাম না যে আমাদের প্রোডাকশন লাইনের ক্যাপাসিটি কিন্তু ফিক্সড। তো প্রোডাকশন লাইনের ক্যাপাসিটি ফিক্সড হওয়ার জন্য কি হলো, যে আমার তো তাহলে এখন নতুন ডিমান্ড মিট করা লাগতেছে, আগের ডিমান্ডটা আমি কিভাবে মিট করব? তখন দেখা গেল যে আপনি সাব কন্ট্রাক্টে আরেকজনের কাছে দিয়ে দিলেন কিছু কাজ করতে। তো আরেকজনকে যে সাব কন্ট্রাক্ট দিলেন, সেটা তো টাকার বিনিময়ে আপনাকে সাব কন্ট্রাক্ট দিতে হলো, কারণ আপনি হচ্ছে আপনার এই পিরিয়ডটাতে বেশি প্রেসার পড়ে গেছে এই পরের 2 দিনের জন্য। তো সেটার জন্য ব্যাক অর্ডারের জন্য আপনাকে কিছু হাই কস্ট ক্যারি করতে হলো না? সেটাই হচ্ছে হাই কস্ট ইনকার হলো আর কি, সেটাই হচ্ছে আপনার এই হাই কস্ট অফ ব্যাক অর্ডার। আর একটা হচ্ছে লজিস্টিক্স পাইপলাইন ফিল করতে তো কিছু সময় লাগে, রিসাপ্লাই টাইম বা যাই বলেন। এটা লজিস্টিক্স বলতে আসলে আমরা বোঝাচ্ছি কি, যে আমাদের যে ট্রান্সপোর্টেশন অফ গুডস, এর পুরোটাকেই হচ্ছে এটা লজিস্টিকের পার্ট। মানে হচ্ছে আপনার র মেটেরিয়ালস কারখানায় আসা, কারখানা থেকে মনে করেন ওয়্যার হাউসে যাওয়া, ওয়্যার হাউস থেকে আবার ডিস্ট্রিবিউটরের কাছে যাওয়া, ডিস্ট্রিবিউটর থেকে রিটেইলে যাওয়া, এই পুরো ব্যাপারটাই হচ্ছে লজিস্টিক্স এর ভেতরে পড়ে। তো লজিস্টিক্স এর যে এই যে পুরো প্রক্রিয়াটা আছে, এই পুরো প্রক্রিয়াটা শেষ করার জন্য তো, রিসাপ্লাই এর জন্য আমাদের তো কিছু এক্সট্রা টাইম লাগে, লাগে না? তো এক্সট্রা টাইমে কি আপনি বেচাকেনা বন্ধ করে বসে থাকবেন? থাকবেন না। সেটার জন্য আমাদেরকে কিছু ইনভেন্টরি ক্যারি করতে হয়। এরপরে আসেন, আছে হচ্ছে ডিসপ্লে গুডস টু পটেনশিয়াল কাস্টমার্স। এটার এক্সাম্পল আপনারা দেখবেন যে সুপার শপ গুলোতে দেখেন না, যে অনেক বেশি পরিমাণে জিনিসপত্র
ডিসপ্লেতে রেখে দেয়, এটার কারণ কি? তারা মানুষকে বোঝাতে চায় যে তাদের কাছে প্রচুর জিনিস আছে অ্যাভেলেবেল, প্লাস হচ্ছে তারা কাস্টমারকে অ্যাট্রাক্ট করতে চায়, রাইট? তো এই সব কারণেই আমাদের আসলে ইনভেন্টরির দরকার হয়। এবার দেখেন, আমাদের যে বিভিন্ন টিম আছে তাদের যে অবজেক্টিভ গুলো আছে তাদের ভিতর কিন্তু একটা কনফ্লিক্ট আছে, রাইট? তো আমরা প্রথমে শুরু করি মার্কেটিং দিয়ে। মার্কেটিং এর রেসপন্সিবিলিটির হিসেবে বলা আছে যে প্রোডাক্ট সেল করা। তো এটা আসলে পুরোপুরি সত্য না। মার্কেটিং শুধু প্রোডাক্ট সেল করে না আসলে। মার্কেটিং এর কাজ হচ্ছে আপনার যাতে প্রোডাক্ট সেল হয় সেই ধরনের পরিস্থিতি তৈরি করা, ঠিক আছে? যেমন হচ্ছে বিভিন্ন অ্যাডভার্টাইজ করা বা বিভিন্ন রকম ভাবে যাতে হচ্ছে মানুষজন প্রোডাক্ট কিনতে উৎসাহিত বা ডিমান্ড ক্রিয়েট করাটা আসলে মার্কেটিং এর কাজ। তো মার্কেটিং যখন বলে যে কিছু ইনভেন্টরি ক্যারি করেন, ওর ইনভেন্টরি ক্যারি করার দরকারটা কি, ও কেন ইনভেন্টরি ক্যারি করতে বলে? কারণ বলে যে গুড কাস্টমার সার্ভিস, মানে কাস্টমার যেন এসে ফিরে না যায়। ও ডিমান্ড ক্রিয়েট করলো কিন্তু দেখলো যে আহ, মানুষ দোকানে দোকানে জিনিস পাচ্ছে না, তখন কিন্তু মানুষ এমনি ওই প্রোডাক্ট নিয়ে আসা হারাচ্ছে, রাইট? তো মার্কেটিং এর এই জন্য ইনভেন্টরির গোল যে গুড কাস্টমার সার্ভিস। এবং যেহেতু সে গুড কাস্টমার সার্ভিস এনশিওর করতে চায়, সে কিন্তু একটা হাই লেভেল অফ ইনভেন্টরি এক্সপেক্ট করে, ঠিক আছে? এটা দেখলেন। এরপরে প্রোডাকশনের রেসপন্সিবিলিটি কি? সে প্রোডাক্ট বানায়। আর সে আবার ইনভেন্টরি কেন ক্যারি করে? আমরা ওই যে বলছিলাম না যে ইকোনমিস অফ বেস্ট প্রোডাকশন, মানে একসাথে যদি অনেক বাড়ায় তাহলে কিন্তু তার জন্য সুবিধা হয়। তো সে সেই হিসাব করে তার ইনভেন্টরির গোল হচ্ছে এফিশিয়েন্ট লট সাইজ। তো এফিশিয়েন্ট লট সাইজ মানে কি? সে এমন একটা লট সাইজে জিনিস বানাতে চায়, মানে ধরেন সে হিসাব কিতাব করে দেখছে একসাথে 300 জিনিস বানালে তার সবচাইতে কম খরচ লাগে। তো ওই এফিশিয়েন্ট লট সাইজটা হচ্ছে তার ইনভেন্টরির গোল, যে ওই লট সাইজটা মেনটেন করবার জন্য যত ইনভেন্টরি ক্যারি করা লাগে আমি সেটা ক্যারি করব। তো এখানেও আপনার ডিজায়ার্ড ইনভেন্টরি লেভেল হাই। কেন হাই সেটা তো বুঝছেনই, কারণ একসাথে অনেক প্রডিউস করা হয়। এবার আপনি আসেন পারচেজিং এর জন্য। পারচেজিং এর কাজ কি? হচ্ছে আমাদের যে প্রোডাকশনের জন্য যে ধরনের র মেটেরিয়াল লাগে সেগুলো কিন্তু পারচেজিং করে থাকে, রাইট? তো পারচেজিং এর দায়িত্ব কি? পারচেজিং কি চায়? পারচেজিং চায় যেন ইউনিট কস্ট কম হয়। ইউনিট কস্ট কম হয় কিভাবে? ইউনিট কস্ট কম হয় যেন প্রোডাকশনের ইউনিট কস্ট কম হয়, প্লাস হচ্ছে সে যখন জিনিস কিনছে সেটারও যেন ইউনিট কস্ট কম হয়। এটা হচ্ছে পারচেজিং এর ইনভেন্টরি গোল, যাতে খরচ কম হয় আর কি। তার জন্য তারও ইনভেন্টরির যে ডিজায়ার্ড লেভেল সেটা হাই। মানে কি, আপনার যদি হাতে জিনিসপাতি না থাকে তাহলে কিন্তু আপনার প্রোডাকশন পুরো শাট ডাউন হয়ে যাবে, ঠিক আছে? তো এই জন্য পারচেজিং এর ডিজায়ার্ড ইনভেন্টরি লেভেল হাই। এবার আপনি ফিনান্সের কথা চিন্তা করেন। ফিনান্স হচ্ছে কি? ওয়ার্কিং ক্যাপিটাল, মানে আপনার যে সবগুলো প্রসেস চালানোর জন্য টাকা পয়সার দরকার হয় সেটা কিন্তু ফিনান্স দিয়ে থাকে। ফিনান্সেরও কিছু ইনভেন্টরি থাকে, অর্থাৎ কিছু টাকা সে সরিয়ে রাখে বা কিছু, সেটা কি জন্য? যে এফিশিয়েন্ট ইউজ অফ ক্যাপিটাল, সে ক্যাপিটালের এফিশিয়েন্ট ইউজ চায় সেটার জন্য। আর এখানে বেশি ইনভেন্টরি ক্যারি করার দরকার পড়ে না, কারণ আপনি তো জানেন যে ফিনান্সে সবকিছু হিসাব কিতাব করেই রাখা হয়। আনসার্টেনটির জন্য অল্প কিছু হয়তো ইনভেন্টরি সে ক্যারি করে থাকে। ওয়্যার হাউজিং যদি বলেন, অর্থাৎ ওই যে যেখানে স্টোর করে রাখা হচ্ছে বা কিছু, তো এটা রেসপন্সিবিলিটি প্রোডাক্ট স্টোরেজ। আর সে কি চায়? সে চায় এফিশিয়েন্ট ইউজ অফ স্পেস, মানে সে তার যতটুকু জায়গা আছে এটার ভিতরে যেন সর্বোচ্চ পরিমাণে প্রোডাক্ট স্টোর করতে পারে। তো তারও খুব বেশি ইনভেন্টরি ডিজায়ার্ড না, তার দরকার নাই। কারণ হচ্ছে আপনি যত বেশি ইনভেন্টরি ক্যারি করবেন ওয়্যার হাউসের জন্য, তাইলে দেখবেন যে আপনার খরচ বেড়ে গেছে, রাইট? আর ইঞ্জিনিয়ারিং এর কাজ হচ্ছে কি? প্রোডাক্ট ডিজাইন করা এবং অবসোলিট কাজ কারবার যেন না হয় সেটাও তো দেখা। হ্যাঁ, ধরেন আপনি একসাথে অনেক একই মডেলের মোবাইল বানিয়ে রাখলেন অত পরিমাণে, তো দেখবেন যে 5 বছর পরে হয়তো ওই মোবাইলটা অবসোলিট হয়ে যাবে, রাইট? তো সেটা যেন না হয়, সেটা হচ্ছে ইনভেন্টরির গোল থাকে। মানে ও অনেক বেশি ইনভেন্টরি রাখতে দিতে চায় না এই কারণে যে প্রোডাক্টটা ততদিন আউটমোডেড হয়ে যেতে পারে, রাইট? তো এটারও ডিজায়ার্ড ইনভেন্টরি লেভেল লো, কারণ হচ্ছে না হলে আহ, মানে যত ইনভেন্টরি কম হবে তত মানেই তো সে নতুন নতুন ডিজাইনের প্রোডাক্ট নিয়ে আসতে পারবে, ঠিক আছে? তো এগুলোই হচ্ছে কনফ্লিক্টিং অবজেক্টিভ টিমগুলোর ভেতরে। তো এখানে ভ্যারিয়াস টিমের কথা বলা হয়েছে, এগুলো মেইনলি ডিপার্টমেন্ট।
তো এরপর আসেন আমরা বিভিন্ন টাইপের ইনফেন্ট্রি আমরা এতক্ষণ পড়ছিলাম যে ইনফেন্ট্রির জেনারেল কিছু কথাবার্তা, এবার টাইপ দেখবো। তো আমাদের মেইনলি ইনভেন্টরির টাইপ হচ্ছে এই তিনটা। উপরে যে তিনটা দেখতে পাচ্ছেন, এই যে র ম্যাটেরিয়াল, ওয়ার্কিং প্রসেস, আর ফিনিশ গুড। এছাড়াও এই যে এগুলো কিছু ছোটখাটো আছে, টুল অ্যান্ড সাপ্লাই, এমআরও মানে মেইনটেনেন্স অ্যান্ড রিপেয়ার ইনভেন্টরি, আর হচ্ছে ইন ট্রানজিট ইনভেন্টরি মানে হচ্ছে ওই যে আপনাদেরকে যেটা বলেছিলাম যে রাস্তায় যখন আপনি ঢাকা থেকে চিটাগাং পাঠাচ্ছেন তখন তো ওই ইয়ের উপরে ওই ট্রাকের সাথে তো কিছু জিনিসপাতি আছে, সেগুলো তো ইনভেন্টরি বা সেটা আমাদের প্রসেসের পার্ট, ওটাকে আমরা ইন ট্রানজিট ইনভেন্টরি বলছি। মেনটেনেন্স এন্ড রিপেয়ারের জন্য আমরা কিছু ইনভেন্টরি রেখে দিই, যেমন আপনি ধরেন যে এখানে গাড়ির জন্য বলা হয়েছে, দেখতে পাচ্ছেন গাড়িতে, যাদের গাড়ি আছে জানেন আপনারা হচ্ছে ব্রেক অয়েল, গিয়ার অয়েল, এগুলো আপনারা কিনে রাখেন, অনেকে অনেকে স্পেয়ার টায়ার থাকে পিছনে, তারপরে আহ, আরো কিছু থাকে, ওই জক থাকে, লেন্স থাকে, এগুলো থাকে গাড়িতে। আর এরপরে হচ্ছে টুল অ্যান্ড সাপ্লাই এর জন্য যদি চিন্তা করেন, তাহলে এখানে ধরেন যে আপনি এগুলো বাসায় আপনি ক্যারি করে থাকেন, দেখা গেছে যে এরকম এই যেখানে দেখেন রেঞ্জ আছে, সিজার আছে, এই ধরনের মানে এগুলো আপনার লাগতে পারে, সেটার জন্য আপনি এগুলো ক্যারি করে থাকেন। তো এবার আসেন আমরা মেইন টাইপ গুলো সম্পর্কে জানি। তো প্রথমে আসেন র ম্যাটেরিয়াল। র ম্যাটেরিয়াল হচ্ছে যে আমার প্রোডাকশনটা শুরু হচ্ছে যেটা দিয়ে, হ্যাঁ, যে আমি তো প্রোডাকশনের এইম কি, আমি একটা প্রোডাক্টকে বিভিন্নভাবে ট্রান্সফর্ম করে আর একটা প্রোডাক্ট তৈরি করি, রাইট? তো যেমন ধরেন কোল্ড ড্রিঙ্কস বানানোর জন্য র মেটেরিয়াল কি, আমাদের কিন্তু ওয়াটার লাগে, রাইট? কার্বনেটেড বেভারেজ বলি আমরা যেটা, সেটার জন্য ওয়াটার লাগে না? তো ওয়াটার কিন্তু এইটার জন্য একটা র মেটেরিয়াল, মানে যেটা হচ্ছে আপনার একদম ফ্যাক্টরিতে ঢোকে, একদম যেই প্রোডাক্টটা ঢোকে, এবং আর ফিনিশ গুডটা মানে বুঝছেন যে ফ্যাক্টরি প্রসেস করে যেটাকে বানায়, ওটা হচ্ছে ফিনিশ। আর এটা কম্পোনেন্টস দ্যাট গো ইনটু দ্য প্রোডাক্ট অ্যাজ ইজ, মানে হচ্ছে এইটা একদম সরাসরি তো পানি ইউজ করা হয়, রাইট হচ্ছে ইয়ের জন্য, কোল্ড ড্রিঙ্কস বানানোর জন্য। তারপরে হচ্ছে এখানে বেশ কিছু ইয়ে বলা হয়েছে, যেমন হচ্ছে সাপ্লাইস সাচ অ্যাজ গ্লু, স্ক্রু, ইঙ্ক, থ্রেড। তো এটা ওই বিভিন্ন ইয়ের জন্য বলা হয়েছে। আর এটা ডিপেন্ডেন্ট ডিমান্ড কেন, আমরা ইতিমধ্যে কিন্তু বলেছি যে ফিনিশ গুডের ডিমান্ড বাড়তে পারে, যে আপনি বেশি পরিমাণে কোক খাচ্ছেন ইদানিং, তার মানে কোক বেশি বানানোর জন্য আমার বেশি পরিমাণে পানির দরকার। তো সেইভাবে হচ্ছে এইটার ডিমান্ড কিন্তু কোকের ডিমান্ডের উপর ডিপেন্ডেন্ট, তাই হচ্ছে এটা ডিপেন্ডেন্ট ডিমান্ড। ওয়ার্ক ইন প্রসেস কি? ইনভেন্টরি ইন দ্য প্রোডাকশন সিস্টেম ওয়েটিং টু বি প্রসেসড অর অ্যাসেম্বলড অ্যান্ড মে ইনক্লুড সেমি ফিনিশড প্রোডাক্ট। ধরেন আপনি হচ্ছে কোক বানিয়ে ফেলছেন, কিন্তু সেই কোক গুলো হচ্ছে আহ, আপনি বোতলে ভরেন নাই। তো বোতলে যদি না ভরে রাখেন, এক জায়গায় কোক রেখে দিছেন ধরেন তৈরি করে, তো ওটা হচ্ছে ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি। কোক গুলো কোকের মতো আছে, ওই কোক গুলো ধরেন ওয়ার্ক ইন প্রসেস, আবার বোতলগুলো ফাঁকা পড়ে আছে, বোতলগুলো ওয়ার্ক ইন প্রসেস। যখন হচ্ছে মানে এগুলো হচ্ছে সেমি ফিনিশড, আপনি সেমি ফিনিশড বা এগুলো পুরোপুরি প্রসেসড হয়নি, এখন প্রসেস পুরোপুরি হবে কখন, যখন আপনি কোক গুলোকে বোতলের ভিতর ভরে ফেলছেন, ঠিক আছে? এগুলো হচ্ছে পার্শিয়ালি কমপ্লিট গুডস, আমরা বললাম কেন। আর এটাও ডিপেন্ডেন্ট ডিমান্ড আইটেম, কারণ আপনি তো বুঝেছেন যে আপনার যদি ফিনিশড গুডের চাহিদা না বাড়ে, আপনি কি ওয়ার্ক ইন প্রসেস হয়তো ক্যারি করবেন? ওয়ার্ক ইন প্রসেস হয় কখন, বা ওয়ার্ক করার দরকার হয় কখন? যখন না আমার ফিনিশ গুড দরকার পড়ে, সেইটার জন্যই না আমরা এটা করে থাকি, রাইট? তারপরে ফিনিশ গুড দেখেন, ফিনিশ গুড হচ্ছে আউটপুট আউট অফ প্রোডাকশন প্রসেস আর এন্ড আইটেম, এটা তো আপনারা বুঝেছেন, এটা ডেসক্রাইব করলাম। এরপরে এটা ডিমান্ড ইউজুয়ালি ইন্ডিপেন্ডেন্ট, এটা শুধুমাত্র মার্কেট কন্ডিশন, মানে ওই যে পাবলিকের যদি চাহিদা বেড়ে যায়, বা ধরেন ওই যে কোন রকম কোন সিচুয়েশনের জন্য এই প্রোডাক্টটা বেশি দরকার হচ্ছে, বা এই প্রোডাক্টটা এখন দরকার হচ্ছে না, তো এইটা হচ্ছে ফিনিশড গুড ইনভেন্টরি আমরা বলছি। তো এটা বলা হচ্ছে যে ফিনিশড গুডস ফ্রম ওয়ান ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট মে বি র ম্যাটেরিয়ালস ফর অ্যানাদার। তো আমরা এটা সহজে বুঝতে পারি, আমরা যে আগে একটা এক্সাম্পল দেখেছিলাম খেলনার জন্য, তো এখানে আমরা যে বলেছিলাম প্লাস্টিক, এখন কোনো প্ল্যান্ট তো হতে পারে যে তাদের টার্গেটই হচ্ছে প্লাস্টিক ম্যানুফ্যাকচারিং, তারা প্লাস্টিক বানায়, তো ওই প্লান্টের জন্য হচ্ছে প্লাস্টিক ফিনিশ প্রোডাক্ট। কিন্তু এই ফিনিশ গুডটা কিন্তু টয় ম্যানুফ্যাকচারিং প্লান্টের জন্য ওইটা কিন্তু র ম্যাটেরিয়াল, ঠিক আছে? তো এটাই বলা হচ্ছে।
তো ইনভেন্টরি ম্যানেজমেন্টের দুইটা বেসিক ফাংশন আছে। তো বামেরটা দেখেন, এস্টাবলিশ আ সিস্টেম ফর ট্র্যাকিং ইন আইটেমস ইন ইনভেন্টরি। মানে কি, যে আপনার ইনভেন্টরিতে যে আইটেম গুলো আছে সেগুলোকে যাতে এক্স্যাক্টলি ট্র্যাক করা যায়। এক্স্যাক্টলি ট্র্যাক করার দরকার কি, কারণ আপনি এফিশিয়েন্টলি ম্যানেজ করতে চান। সেইটার জন্য আপনার একটা সিস্টেম তৈরি করা, সেটা হচ্ছে এটার একটা বেসিক ফাংশন। আর একটা বেসিক ফাংশন হচ্ছে যে মেকিং ডিসিশনস রিগার্ডিং ওয়েন টু অর্ডার অ্যান্ড হাউ মাচ টু অর্ডার। তো আপনি যদি আপনার মানে ইনভেন্টরির আপনি কেন রাখতেছেন, ওই যে বলছিলাম না আমরা যে আনসার্টেনটি ট্যাকেল করা বা এই ধরনের নানা কারণের জন্য। তো এইটার জন্য আপনাকে তো জানতে হবে যে আপনি কতটুকু ইনভেন্টরি রাখবেন বা কতটুকু রাখবেন না। আপনাকে কখন অর্ডার করলে দেখা গেছে যে আপনার হোল্ড করতে হয় সবচেয়ে কম টাইম, বা কতটুকু আপনার অর্ডার করা উচিত যাতে আপনার খরচ খুব বেশি না পড়ে। তো এইসব ডিসিশন গুলো নেওয়াও হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্টের পার্ট। তো ইনভেন্টরির সাথে বেশ কিছু কস্ট অ্যাসোসিয়েটেড আছে। প্রথমে হচ্ছে প্রকিউরমেন্ট কস্ট। তো প্রকিউরমেন্ট মানে তো বোঝেন যে একটা জিনিস কিনতে যেই খরচটা লাগে। তো ইনভেন্টরির ভবিষ্যতে আমরা যত ক্যালকুলেশন দেখব, মানে এরপরে যেটা দেখবো ইকোনমিক অর্ডার কোয়ান্টিটির জন্য, সেখানে আমাদের এই প্রকিউরমেন্ট কস্টটা এটা কনসিডার্ড হবে না। ঠিক আছে, আমরা এরপরে দেখবো। তারপরে হচ্ছে সেট আপ কস্ট। সেট আপ কস্টে বলা আছে দেখেন যে দ্য কস্ট ইনভলভড ইন প্রিপেয়ারিং ইকুইপমেন্ট ফর আ জব। তো সেট আপ কস্ট বলতে কি, ধরেন আপনি একটা প্রোডাকশন লাইনকে যদি রেডি করতে হয়, তাহলে মেশিনগুলো সেট আপ করতে হয় না? মেশিনগুলো সেট আপ করার অর্থ কি, ধরেন যে এই একই প্ল্যান্ট থেকে ধরেন আপনি বিভিন্ন ভোল্টের ব্যাটারি তৈরি করেন। তো যে সময় যে সেটআপ দিয়ে আপনি 12 ভোল্টের ব্যাটারি তৈরি করেন, সেই সেম সেটআপ দিয়ে তো আপনি 4 ভোল্টের ব্যাটারি তৈরি করতে পারবেন না, রাইট? 4 ভোল্টের ব্যাটারির জন্য দেখা যাবে যে মেশিনের প্যারামিটার চেঞ্জ করা লাগছে, বা ওই দেখা গেছে ওই ব্যাটারির সাইজ ছোট, সেটার কারণে আপনাকে ডাই চেঞ্জ করা লাগতেছে, বা এরকম অনেক কিছু হতে পারে। তো সেই যে সেটআপ, পুরোটা সেটআপের জন্য তো আমাদের একটা কস্ট যায়, সেটাকে আমরা বলছি সেটআপ কস্ট। এরপরে হচ্ছে হোল্ডিং কস্ট, যেটাকে হচ্ছে ক্যারিং কস্ট বলা যায়। এটা হচ্ছে কোন কস্টটা, যদি ধরেন আপনি ওয়্যারহাউসে একটা আইটেম স্টোর করে রাখেন, সেটার জন্য আপনার একটা খরচ যায় না? সেটা কি জন্য হতে পারে? সেটা নানা কারণে হতে পারে, যেমন ওয়্যারহাউসে জিনিস যাতে পুড়ে টুরে যায় বা অন্য কারণে ক্ষতিগ্রস্ত যাতে না হয়, সে কারণে আমরা একটা ইন্স্যুরেন্স করাই। সেটার জন্য খরচ হতে পারে। ওয়্যারহাউস মেনটেন করা মানে এটার জন্য আপনার সিকিউরিটি দেওয়া, বা বা কিছু প্রোডাক্ট আছে যেটার ওয়্যার হাউসে স্পেশাল ব্যবস্থা লাগে, যেমন হচ্ছে আপনি ধরেন যে পেরিশেবল গুড বলেছিলাম আগে, বা না বলে থাকলে এখন বলি, যে পেরিশেবল গুড কি, যে এই জিনিসপাতিগুলো হচ্ছে নষ্ট হয়ে যায়, এগুলো বেশি দিন সংরক্ষণ করা যায় না, যেমন হচ্ছে ফল, সবজি, এগুলো। হ্যাঁ। তো পেরিশেবল গুড গুলো যদি আপনাকে কোনো জায়গায় স্টোর করতে হয়, সেখানে অবশ্যই কোল্ড স্টোরেজ লাগে না? কারণ না হয়তো সেগুলো নষ্ট হয়ে যায়। তো কোল্ড স্টোরেজের জন্য আপনার ওই যে বরফ টরফের ব্যবস্থা করা বা সেটার জন্য তো একটা কস্ট ক্যারি করা লাগে, রাইট? তো এইটাই হচ্ছে আমাদের হোল্ডিং বা ক্যারিং কস্ট। এরপরে আর একটা কস্ট আছে, অর্ডারিং কস্ট। অর্ডারিং কস্ট কি, কস্ট অফ অর্ডারিং অ্যান্ড রিসিভিং ইনভেন্টরি। তার মানে কি, আপনি ধরেন আরেকজনকে যে অর্ডার দিবেন, যে ভাই আমাকে এই এতগুলো জিনিস দিয়ে যান, ওই অর্ডারটা করার জন্য তো একটা কস্ট আছে। আপনাকে ধরেন একটা ফোন কল করা লাগে, এটা খুবই ছোট একটা কস্ট যদিও, বাট আমি বোঝাচ্ছি যেটার জন্য ধরেন যে সেটা ফোন কল করার জন্য আপনার একটা খরচ আছে। তারপরে ধরেন জিনিসটা আপনার পর্যন্ত যে নিয়ে আসতে হবে, সেই নিয়ে আসাটাও তো একটা পরিবহন বা যে কোনো কিছু আপনাকে ব্যবহার করতে হবে। তো সেই ব্যবহার করবার জন্য যে কস্টটা যায়, সেটা ওই অর্ডারিং কস্টের ভেতরেই পড়ে। বাংলাদেশে সাধারণত সাপ্লায়ারই আপনার পর্যন্ত পৌঁছে দেয়, বাইরের দেশে এমনটা হয় না। সাপ্লায়ারের হাত থেকে চলে যাওয়ার পরে আপনার পর্যন্ত পৌঁছানোর দায়িত্বটাও আপনার, ওটা বাইরের দেশে সাপ্লায়ার নেয় না। আর একটা হচ্ছে শর্টেজ কস্ট। আমরা এর আগে দেখলাম না যে আপনি হচ্ছে ডিমান্ড যদি মিট করতে না পারেন, বা আপনার যদি ডিমান্ড হচ্ছে সাপ্লাইয়ের চেয়ে বেশি হয়ে যায়, তাহলে মানুষ এসে আপনার থেকে ফিরে যাবে, সেটার কারণে আপনার একটা ব্যবসার লস হবে। কি ধরনের লস হবে? যে আপনার হচ্ছে সুনাম নষ্ট হতে পারে, প্লাস হচ্ছে আপনি সেল করার সুযোগ থেকেও কিন্তু বঞ্চিত হলেন, রাইট? তো এবার আমাদের ইনভেন্টরি ম্যানেজের জন্য বেশ কিছু সিস্টেম আছে, বা আমরা হচ্ছে ইনভেন্টরি মনিটরের জন্য যে সিস্টেম গুলো আছে আমরা সেগুলো দেখবো। একটা হচ্ছে পিরিয়ডিক সিস্টেম, আর একটা হচ্ছে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। তো পিরিয়ডিক সিস্টেমের জন্য আপনি দেখেন এখানে বলা আছে যে ফিজিক্যাল কাউন্ট অফ আইটেমস ইন ইনভেন্টরি মেড এট পিরিয়ডিক ইন্টারভ্যালস। এটার এক্সাম্পল আপনি খুব সহজে বুঝতে পারেন।
আপনি ধরেন আপনি যেই রিটেল শপগুলো আপনার আশপাশে দেখেন, মানে মুদি দোকানগুলো দেখেন, এখানে কি হয়, 2-3 দিন পর পর এক একটা কোম্পানির ডিস্ট্রিবিউটার থেকে লোক আসে, রাইট? ধরেন আজকে নেসলে থেকে লোক আসছে, এসে জিজ্ঞাসা করে যে আপনার কি ম্যাগি নুডলস লাগবে নাকি। তো তখন ওই দোকানদার দেখে যে ম্যাগি নুডলস তার কাছে কয় পিস আছে, সেইটা অনুযায়ী সে ধরেন দোকানে স্টোর করে 20 পিস ম্যাগি নুডলস, এখন তার কাছে আছে 5 পিস, সে বলে যে 15 পিস দিয়ে চলে যান। তো দেখেন ওই দোকানদার কিন্তু তার কাছে কতগুলো ম্যাগি নুডলস থাকছে এটা কিন্তু প্রতি 3 দিন পর পর তার চেক করা হয়। কখন সে চেক করে? যখন হচ্ছে ওই যে ডিস্ট্রিবিউটারের লোক আসে। ঠিক আছে, এইটা হচ্ছে পিরিয়ডিক সিস্টেম। মানে আপনি আপনার ইনভেন্টরিটাকে চেক করতেছেন একটা সার্টেন টাইম ইন্টারভেল পর পর। ঠিক আছে, আর এটা কি, এখানে কিছু রিস্ক থেকে যায়, যেমন এটা হচ্ছে এই কারণে ভালনারেবল যে ড্রাস্টিক্যালি যদি ওই টাইম ফ্রেমের মাঝখানে ইনভেন্টরি চেঞ্জ হয়ে যায়, তো সেইটার জন্য হচ্ছে ভালনারেবল। হ্যাঁ, তো এবার আসেন আমরা পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমটা দেখব। তো পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম হচ্ছে সেটা যেটাতে আপনি প্রতি মোমেন্টে, মানে একদম রিয়েল টাইম আপনি আপনার ইনভেন্টরিটাকে মনিটর করেন, বা আপনি আপনার ইনভেন্টরি স্ট্যাটাসটা সম্পর্কে একদম পুরোপুরি নোটিফাইড। হ্যাঁ, তো এটাই দেখেন এখানে বলা হয়েছে কিপস ট্র্যাক অফ রিমুভালস ফ্রম ইনভেন্টরি কন্টিনিউয়াসলি দাস মনিটরিং কারেন্ট লেভেলস অফ ইচ আইটেম, মানে এটা একদম রিয়েল টাইম আপনি মনিটর করছেন। তারপরে এটার যে আপনাকে যে অর্ডার করতে হয়, এই অর্ডারটাও হচ্ছে অটোমেটেড প্লেসড হয়ে যায়। কিভাবে প্লেসড হয়ে যায়? ধরেন আপনি জানেন যে আপনার একসাথে, ধরেন যে আপনি 500টা ধরেন নিয়ে অর্ডার করেছেন। হ্যাঁ, ধরেন আপনি, আপনার অর্ডার সাইজ হচ্ছে কিউ হচ্ছে 500, ধরেন কিউ হচ্ছে 500, আপনার অর্ডার সাইজ হচ্ছে 500। এখন আপনার অর্ডার সাইজ হচ্ছে 500 এবং আপনি জানেন আপনার প্রতিদিন হচ্ছে 50টা করে খরচ হয়ে যায়। হ্যাঁ, প্রতিদিন 50টা করে প্রতিদিনের জন্য। তো ডেইলি ডিমান্ড হচ্ছে আপনার 50টা করে, ডেইলি ডিমান্ড ধরেন যে 50টা করে। তো তার মানে কি, এই যে 500টা যে আপনি অর্ডার করলেন, এই 500টা দিয়ে আপনি কয়দিন, 10 দিন চলতে পারবেন। ঠিক আছে, এবং সাথে সাথে আপনি ধরেন এটাও জানেন যে আপনি যদি একবার অর্ডার করেন, তার মানে আপনার পর্যন্ত আসতে যে লিড টাইম সেটা হচ্ছে 2 ডেজ। তার মানে কি, আপনার এই 500টা থেকে যখন কমতে কমতে এটা 100টাতে চলে আসবে, তখনই আপনার অর্ডার করা উচিত না? কারণ 100টাতে কখন আসবে? প্রতিদিন যদি 50টা করে যায় 8 দিন পরে, রাইট? 8 দিন, 8 ডেজ পরেই তো আপনার আসলে অর্ডার করা উচিত। কারণ না হলে তো ওই বাকি 2 দিন বিক্রির পরে আপনার কাছে আর জিনিস থাকবে না। এটা কিভাবে বুঝছেন? তো যে বাকি যে 2 দিন আছে, সেই 2 দিনের জন্য লাস্টের 2 দিন তো আপনার হাতে 100টা আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে লাস্টের 2 দিন। তারপরে যখন আপনি লাস্টের একদিন থাকবে, তখন আপনার 50টা থাকবে। তো এটা আপনি ওই দিনে বেচে ফেললে তো এরপরে আর আপনার হাতে থাকবে না। কিন্তু আপনি তো দেখছেন যে আপনার এই লিড টাইম হচ্ছে 2 দিন, মানে আপনার হাতে পর্যন্ত আসতে 2 দিন সময় লাগবে। তো আপনার যদি এই পরের দিনটা থেকে, এইটার ইমিডিয়েট পরের দিন থেকে আপনাকে শুরু করতে হয়, তার মানে কি আপনাকে এই পয়েন্টে অর্ডার দিতে হবে না? কারণ এটা পৌঁছাইতে তো 2 দিন লাগবে আপনার পর্যন্ত। তো সেইটাই এখানে বলা হয়েছে আর কি, যে আওয়ার অর্ডার ইজ প্লেসড when ইনভেন্টরি ড্রপস টু আ প্রিডিটারমাইন্ড মিনিমাম লেভেল। তো যখনই দেখা গেছে যে ও দেখছে যে 100তে চলে আসছে, তখন সে অটোমেটেড অর্ডার দিয়ে দিবে। এইটাই। এটা হচ্ছে বেশ কিছু তরফে এটা করা যেতে পারে মনিটর। তো এখানে বলা হয়েছে যে ইউনিভার্সাল প্রোডাক্ট কোড বা বার কোড এগুলো ইমপ্লিমেন্ট করে আইটেম গুলোকে ট্র্যাক করা যেতে পারে। বারকোড ইনফ্যাক্ট এখন খুবই আপনার হচ্ছে প্রিভ্যালেন্ট, রাইট? আপনি বিভিন্ন জায়গায় দেখতে পারেন, সুপার শপ সবগুলোতে বারকোড ইউজ করে, দেখছেনই তো। পয়েন্ট অফ সেল সিস্টেম এটাও আরেকটা মানে রিয়েল টাইম আপনার ইনভেন্টরি যাতে মনিটর করা যায় সেটার জন্য যে ব্যবস্থাটা, সেটাই পয়েন্ট অফ সেল। তো এবার আমরা ইনফ্যান্ট্রি ক্লাসিফিকেশন সিস্টেম দেখব। তার মানে হচ্ছে আপনার ধরেন আপনার বিভিন্ন টাইপের প্রোডাক্ট থাকতে পারে, তো প্রত্যেকটার জন্য তো আপনার আসলে সেম ডিগ্রি অফ কন্ট্রোলের দরকার নাই, তাই না? কিছুর ইনভেন্টরিকে টাইটলি কন্ট্রোল করা দরকার, টাইটলি মনিটর করা দরকার, কিছুকে মডারেটলি মনিটর করতে পারেন, আর কিছুকে ধরেন যে অত মনিটরের দরকার নাই।
ফর এক্সাম্পল, আপনি যদি এমন কোনো কাস্টমার হারান যে আপনাকে ধরেন যে $20,000 জিনিস কিনতো, আবার এমন একজনকে হারাইলেন যে $100 জিনিস কিনতো, দুইটার জন্য তো মানে দুইজন কাস্টমারকে ট্রিট করার ওয়ে তো আপনার জন্য দুই রকম হবে, রাইট? কারণ $20,000 যিনি আপনার থেকে কিনতেন তার কাছ থেকে আপনি অনেক বেশি লাভ করতেন, সুতরাং তারে হারানোর রিস্ক বেশি, তাই না? তো ওইটাই আর কি, মানে আপনার কোন জায়গার জন্য অ্যাকুরেট কন্ট্রোল লাগবে, কোথায় মডারেট কন্ট্রোল লাগবে, কোন ধরনের প্রোডাক্টের জন্য, কোনটার জন্য হচ্ছে লোয়েস্ট কন্ট্রোল লাগবে, সেগুলোই আমরা দেখবো এই এবিসি অ্যানালাইসিসের মতো। তো এতে দেখেন, আমরা হচ্ছে 15% অফ স্টক ভ্যালু, মানে টপ 15% যেটা, সেটাকে আমরা এ ক্যাটাগরিতে রাখবো। আর বি ক্যাটাগরিতে থাকবে রিমেইনিং না, মানে সেকেন্ড 35%। হ্যাঁ, মানে হচ্ছে কিউমুলেটিভে যখন 50% হবে ওই পর্যন্ত জিনিসগুলো বি ক্যাটাগরিতে থাকবে, এরা হচ্ছে মডারেট ভ্যালু এবং এদের জন্য আসলে মডারেট কন্ট্রোল দরকার। সি ক্যাটাগরিতে থাকবে 50% অফ স্টক ভ্যালু এবং এদের জন্য এরা লোয়েস্ট ভ্যালু এবং এদের মিনিমাম কন্ট্রোল দরকার। এটা আমরা একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দিয়ে দেখবো। তো আমাদের এখানে দেখেন, এবিসি সলভ করবার জন্য, এবিসি ক্লাসিফিকেশনের জন্য আপনার যে তিনটা স্টেপ নিতে হবে সেটা বলা আছে। প্রথমে বলা আছে যে ইনভেন্টরি ভলিউমটাকে ইউনিট প্রাইস দিয়ে গুণ করতে হবে প্রথমে, ঠিক আছে? এটা ম্যাথ করতে গেলে দেখবে। এরপরে হচ্ছে ডিসেন্ডিং অর্ডার, যে আপনাকে সাজাতে হবে ওই ইনভেন্টরি ভলিউম আর প্রাইস গুণ করার পরে যে ইনভেন্টরি ভ্যালু পেলেন সেই ইনভেন্টরি ভ্যালুর ডিসেন্ডিং অর্ডারে আপনাকে চার্ট করতে হবে। তারপরে সেখানের যে টপ 15% থাকবে সেটা এ ক্লাস, পরের যে 35% থাকবে সেটা বি ক্লাস, এবং লাস্টে যে 50% থাকবে সেটা আমরা সি ক্লাসে পাঠিয়ে দেবো। তো এবার দেখেন আমাদের একটা এক্সাম্পল দেওয়া আছে। তো এক্সাম্পলে আমাদের 10টা আইটেম আছে এবং প্রতিটার জন্য আমাদের যে ডিমান্ড এবং ইউনিট কস্ট সেটা দেওয়া আছে। তা আপনি তো জানেন যে ডিমান্ডের সাথে ইউনিট কস্ট গুণ দিলে আপনারা হচ্ছে ইনভেন্টরির ভ্যালুটা পেয়ে যাবেন, রাইট? তো সেটাই করেছে, যে ডিমান্ড 25-এর সাথে 220 যদি আপনি গুণ করেন তাহলে দেখবেন 5,500, 25-এর সাথে 330 গুণ করলে 8,250, এভাবে করে করে আপনার প্রত্যেকটার জন্য বের করেছে, ঠিক আছে? তো বের করার পরে দেখেন, আমরা বলেছিলাম ডিসেন্ডিং অর্ডারে সাজানো, তার মানে হচ্ছে বড় থেকে ছোট অনুযায়ী সাজানো। সবচেয়ে বেশি ভ্যালু ছিল 9,900, তারপরে 8,250, 8,000, 7,200, এভাবে করে পুরোটাকে সাজিয়ে ফেলা হয়েছে, ঠিক আছে? এরপর সাজিয়ে ফেলে সেটাকে যোগ করা হয়েছে। যোগ করে দেখেন আপনি 59,720 পাইলেন, 59,270 পাইলেন। তো এই যে 59,270, এইটা যে আপনি পাইলেন, এইটাতে আসলে 9,900 এর কন্ট্রিবিউশনটা কত? 17%। এটা কিভাবে বাইট করা হয়েছে? এটা বাইট করা হয়েছে আপনার এই যে প্রতিটাকে যে অ্যাড করলো, অ্যাড করার পরে ধরেন এই যে এখানে আসেন, আপনি যদি 9,900-কে ওই 59,720 দিয়ে ভাগ করেন এবং এটাকে যদি পার্সেন্টেজে নেন, তাহলে দেখবেন যে অ্যাপ্রক্সিমেটলি 17%ই আসতেছে। হ্যাঁ, এটা ওইভাবে করে এই যে এই এই যে যে ভ্যালুগুলো দেখতেছেন, এই ভ্যালুগুলো সব ওইভাবে করে বের করা হয়েছে। এর সেকেন্ডটার জন্য হচ্ছে 8,250 বাই 59,270, এটা আমি ভুল লিখছি বুঝছেন, এটা 270 হবে, হচ্ছে 270, ঠিক আছে? তো এইভাবে করে ভ্যালুগুলো বের হয়েছে। আশা করি আপনারা এই যে এগুলো কিভাবে বের হয়েছে এটা বুঝতে পারছেন। তো এইটা হওয়ার পরে আমাদের এই রানিংটা কিভাবে বের হয়েছে, এটা হচ্ছে কিউমুলেটিভ, বুঝছেন? আপনি হচ্ছে 17-র সাথে এই যে এখানে যে 17 আছে, এই 17-এর সাথে যদি আপনি 14 যোগ করেন তাহলে দেখবেন যে 31 হয়েছে। 31-এর সাথে যদি 14 যোগ করেন তাহলে দেখবেন 45 হয়েছে। 45-এর সাথে যদি 12 যোগ করেন তাহলে দেখবেন 57 হয়েছে। এইভাবে করে করে আপনি যোগ করে 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 লাস্টে কিন্তু অবশ্যই 100 আসবে, তাই না? কেন আসবে বুঝছেনই তো। এই যে এই 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 সবগুলো মিলে যেহেতু 100 হয়েছিল, এগুলো মিলেও 100 হবে এই লাস্ট পর্যন্ত, ঠিক আছে? তো এইটা যখন হয়ে গেল তখন হয়েছে, আমরা এই স্লাইডে এই পর্যন্তই কাজ। এরপরে আপনাকে এর জন্য বলা ছিল যে টপ 15%, এখন আপনি ওই রানিং পার্সেন্টেজটা হিসাব করবেন। হ্যাঁ, রানিং বা কিউমুলেটিভ যেটা, এটা দেখেন এটার প্রথম যেটা থাকতেছে এটাই কিন্তু 17%, রাইট?
এটা কিন্তু 17%। তার মানে কি আপনার টপ 15% বলছিল, ওইটা কিন্তু বলা ছিল যে এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি। তো আপনি তো এটার পার্শিয়াল নিতে পারবেন না, এটা পুরোটাই নিতে হবে। তার মানে আপনার এ ক্যাটাগরিতে টপ 15%-এর জন্য শুধুমাত্র এই যে আইটেম নাম্বার 8 এটাই পড়বে, আর পড়বে না কিন্তু কিছু। তারপরেরটা আপনি খুঁজতে খুঁজতে চলে যাবেন যে কিউমুলেটিভ কোথায় 50 আসছে। এখানে দেখেন 45 আসছে, এখানে দেখেন 57 আসছে, তার মানে 50 আসছিল মাঝখানে, রাইট? কিন্তু এখানে তো ওই যে আমরা যেটা বললাম যে আপনি কোথায় কোন পয়েন্টে 50 আসছে এটা তো জানেন না। এটাকে কি পার্ট করে আপনি নিতে পারবেন যে 50-এর জন্য 9-এর হচ্ছে এই এত অংশ হচ্ছে কাজ করবে, মানে এটাকে আপনি ভাগ করবেন? সেটা তো আসলে হবে না, রাইট? তো দেখেন আমাদের হচ্ছে এই যে এখানে এসে কিন্তু এই যে 50%টা এক্সিড করে গেছে এই 9 নাম্বারে এসে, রাইট? তো আমরা হচ্ছে এই 9 নাম্বার পর্যন্তই হচ্ছে আমাদের বি নিব। মানে এটা আপনাদেরকে আমি বলে দিই ভালোভাবে। ধরেন যে প্রথম 15% আমরা এক্স্যাক্টলি বের করতে পারিনি, বাট 17% পর্যন্ত একটা পাইছি, ওটা তো পার্টলি করা যাবে না। সো এইটা পর্যন্ত আমাদের A%, এরপরে আমাদের বলা ছিল তারপরের 35%। তার মানে কি 15-এর সাথে 35 যোগ দিলে 50 হয়। তো দেখেন যে 50 হওয়ার জন্য এই পর্যন্ত আমাদের আসতে হয়েছে, এখানে আমরা 50 এক্সিড করে গেছি। সো এই পুরো জিনিসটাই আমাদের বি এর ভেতরে থাকবে। আর আপনারা তো দেখছেন যে আমাদের রিমেইনিং যা থাকে সেগুলো হচ্ছে আমাদের সি এর পার্ট। সো সেইটা অনুযায়ী এর প্রতিটাই হচ্ছে সি হয়েছে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এইখানে হচ্ছে কালারের মাধ্যমে দেখানো হয়েছে, সেটাই বলা হয়েছে যে 15% এ ক্লাসে, তারপরের 15% বি ক্লাস, এন্ড বটম 50% হচ্ছে সি ক্লাস। তো দেখেন এইখানে মার্জিনালি সারপাসিং, আমি যেটা বলছিলাম যে এইটা কিন্তু 50টা মানে এক্সিড করে গেছে। এইটা এইটা পর্যন্ত যদি আপনি নিতেন তাহলে কিন্তু 50 পর্যন্ত আসতোই না। ঠিক আছে, আবার এইটা দিলে এক্সিড করে গেছে। তা আমরা এখানে এই যেখান পর্যন্ত এক্সিড করে গেছে ওইটাকেও আসলে ইনক্লুড করতেছি। তো ইনভেন্টরির প্রয়োজনীয়তা বা নিড কিভাবে আমাদের হচ্ছে রিডিউস করা যায়, এলিমিনেট তো করা যাবে না, আমরা রিডিউস করতে পারি সেরকম কিছু জিনিসপাতি বলা আছে। প্রথম পয়েন্টটাই হচ্ছে ইউজিং স্ট্যান্ডার্ডাইজ পার্টস। হ্যাঁ, এটা আপনি কিভাবে হইতে পারে? যেমন মনে করেন যে আপনি ধরেন একটা গাড়ি কিনছেন, হ্যাঁ, গাড়ি কিনছেন কিন্তু সেখানে আপনার গাড়ির যে পার্টস গুলো আছে সে পার্টস গুলো হচ্ছে খুবই ইউনিক। ঠিক আছে, পার্টস গুলো স্ট্যান্ডার্ড না কিন্তু এগুলো ইউনিক। তো ইউনিক পার্টস গুলো হচ্ছে কি মার্কেটে যেই ধরনের আপনার ধরেন যে খুব বেশি চলাচল আছে এমন পার্টস না হওয়ার কারণে, ইউনিক পার্টস হওয়ার কারণে আপনাকে দেখা গেছে যে গাড়ি কেনার সময় বেশ কিছু পার্টস সেগুলো কিনেও আপনাকে সাথে রাখা লাগলো, এই কারণে যে আপনার ধরেন যে ওই বেল্ট নষ্ট হয়ে গেছে, ইঞ্জিন বেল্ট নষ্ট হয়ে গেছে। কিন্তু ইঞ্জিন বেল্ট এইটা এমন ম্যাটেরিয়ালের ইঞ্জিন বেল্ট যেই ম্যাটেরিয়ালের ইঞ্জিন বেল্ট বাজারে নাই। তো সেইটার কারণে আপনাকে হচ্ছে স্ট্যান্ডার্ড পার্টস না হওয়ার কারণে আপনাকে দেখা গেল যে কিছু ইঞ্জিন বেল্ট কিনে রেখে দিতে হয়েছে আপনাকে জাস্ট ওই গাড়ি কেনার সময়। সেটা হচ্ছে ওই স্ট্যান্ডার্ড পার্টস না হওয়ার কারণে। এখন যদি স্ট্যান্ডার্ড পার্টস হতো তাহলে তো আপনার আর ওই ইনভেন্টরিটা ক্যারি করার দরকার ছিল না। সেটা আমি গাড়ির জন্য বললাম, এটা মেশিনের জন্য অ্যাপ্লিকেবল। মেশিনে ধরেন যে থ্রেড লাগে, তো আপনার যদি স্ট্যান্ডার্ড থ্রেড ইউজ করে তাইলে আর দেখা গেছে যে বাজারে সেটা অ্যাভেলেবল, আপনারা সেই থ্রেড জোগাড় করে রাখার প্রয়োজন হয়। কিন্তু যদি স্ট্যান্ডার্ড থ্রেড ইউজ না করে তাহলে তখন দেখা যাচ্ছে যে আপনাকে এক্সট্রা থ্রেড এনে রেখে দিতে হয়েছে, কারণ ব্রেকডাউন হইলে ওই থ্রেডটা আপনি বাজারে পাবেন না। সেটার কারণে আপনাকে ওই স্পেশাল প্রকৃতির থ্রেড ওটা এনে রেখে দিতে হয়েছে। তারপরে হচ্ছে ইমপ্রুভিং দ্য ফোরকাস্টিং অফ ডিমান্ড। আমরা আগেই বলেছিলাম যে ভবিষ্যতে কি লাগবে বা না লাগবে সেটা তো আমরা ফোরকাস্টের মাধ্যমে জানি। মানে আমরা এখানে জাস্ট হচ্ছে আপনার অ্যান্টিসিপেশন করছি একটা, রাইট? এখন যদি ফোরকাস্টের অ্যাকুরেসি ভালো হয় তাহলে আপনি এক্স্যাক্টলি জানেন যে আপনার আসলে এতগুলোই লাগবে। তখন তো আপনার আর আসলে এক্সট্রা বানিয়ে রাখার কোনো দরকার হবে না, যে আপনি কনফিডেন্ট যে আপনার এতগুলোই লাগবে। ঠিক আছে, তা আপনি যত বেশি কনফিডেন্ট হবেন তত বেশি আপনি আপনার মানে ডিসিশন নেওয়া আপনার জন্য সহজ হবে, এবং তত কম আপনাকে ইনভেন্টরি রাখতে হবে, কারণ আপনি প্রায় একটা কনফিডেন্স এর সাথে জানেন যে এতগুলো লাগবে, তখন খুবই কম আপনি ইনভেন্টরি ক্যারি করবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে প্রিভেন্টিভ মেইনটেনেন্স করা ইকুইপমেন্ট গুলো আর মেশিন গুলো। প্রিভেন্টিভ মেইনটেনেন্স বলতে কি আপনি হচ্ছে এই আপনি ফেইলরটা অ্যান্টিসিপেট করে
আগে থেকেই মেশিনটাকে আপনি সেই অনুযায়ী ধরেন মেনটেনেন্স করলেন, ওভারহল করলেন, ঠিক আছে? এইটা করা মানে আপনি বসে থাকলেন না যে গাড়ি, গাড়ির কথাই যদি চিন্তা করেন যে আপনি ধরেন বসে থাকলেন না যে যতদিন না পর্যন্ত গাড়ি বন্ধ হয়ে যাবে ততদিন না পর্যন্ত আমি ব্রেক অয়েল দিব না, যতদিন না পর্যন্ত ব্রেক ফেল না করবে আমি ব্রেক অয়েল দিব না। তো তাতে যেটা হবে যে আপনি যদি আগে থেকে জেনে রাখতেন যে আমি এতদিন পর পর আমি ব্রেক অয়েল দিই, তো তখন দেখা গেছে যে আপনি অতদিন পর পর যদি ব্রেক অয়েল দিতেন তাহলে ওই গাড়ি হঠাৎ করে বন্ধও হইতো না, তারপরে দেখা গেল মানে ব্রেক কাজ করবে না এরকমও হইতো না, এবং আরো বিভিন্ন অ্যাসোসিয়েটেড প্রবলেম হইতে পারে, সেটার জন্য সেটা হইতো না। তো সেইটার কারণে আপনাকে ইকুইপমেন্ট বা মেশিনের জন্য প্রিভেন্টিভ মেনটেনেন্স নিতে হবে রাদার দেন কারেক্টিভ মেনটেনেন্স, মানে নষ্ট হওয়ার পরে আপনি মেনটেনেন্স না করে আগে থেকে আপনি ফেইলিওর হতে পারে এটা অ্যান্টিসিপেট করে আপনি যদি মেশিন পত্রকে সেই অনুযায়ী ট্রিট করেন তাহলে দেখা গেছে যে আপনার ইনভেন্টরি ক্যারি করার দরকার কম হবে, কারণ মেশিন ব্রেকডাউন এর প্রবাবিলিটি যদি কমে যায় তো মেশিন ব্রেকডাউন এর জন্য আপনি যেই পরিমাণে এক্সট্রা বানিয়ে রাখতেন সেটাও আপনার রাখতে হবে না আর। তো ওইটাই। আরেকটা বলা আছে রিডিউসিং সাপ্লায়ার ডেলিভারি লিড টাইমস অ্যান্ড ইনক্রিজিং ডেলিভারি রিলায়েবিলিটি। ঠিক আছে, সাপ্লায়ার ডেলিভারি লিড টাইম রিডিউস করা মানে কি, যে আগে ধরেন সাপ্লায়ার থেকে আপনার পর্যন্ত র মেটেরিয়ালস আসতে 4 দিন লাগতো, সেটাকে 2 দিনে নামিয়ে আনা। আর ডেলিভারি রিলায়েবিলিটি কি, ডেলিভারি রিলায়েবিলিটি বলতে আপনি ধরেন আগে এমন ট্রাক কোম্পানি ইউজ করতেন যাদের ড্রাইভাররা খুব ইনএফিশিয়েন্ট, খুবই জার্নি টার্নিতে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট করতো। এখন ধরেন এমন ট্রাক কোম্পানি ইউজ করেন যারা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট কম করে। তো সেটার কারণে কি হবে, আপনি যেই টাইমটা অ্যান্টিসিপেট করেন আপনার পর্যন্ত আসতে বা আপনার থেকে একটা জিনিস অন্য মানুষ পর্যন্ত পৌঁছাতে, সেটা মোটামুটি মানে সেটা মিট আপ করতে পারে। হ্যাঁ, তো ওই ডেলিভারি রিলায়েবিলিটিটাও বাড়ানোর দরকার। রিলায়েবিলিটি মানে তো বোঝেন, নির্ভরযোগ্য বা এই ধরনের আর কি। আরেকটা হচ্ছে ইউটিলাইজিং রিলায়েবল সাপ্লায়ার এন্ড ইমপ্রুভিং দ্য রিলেশনশিপ ইন দ্য সাপ্লাই চেইন। আপনারা এই জিনিসটা দেখছিলেন আগে যে আমরা বলেছিলাম যে আনরিলায়েবল ভেন্ডর। হ্যাঁ, তো এখন এখানে বলা হচ্ছে আনরিলায়েবলের জায়গায় যদি রিলায়েবল ভেন্ডর হয় তাহলে আপনার তো আর ইনভেন্টরির দরকার হবে না, কারণ আপনি জানছেন যে সে যদি বলে থাকে যে 2 দিনের ভিতরে আপনার পর্যন্ত জিনিস এসে পৌঁছাবে, তার মানে 2 দিনের ভেতরেই পৌঁছাবে। তা আপনার আর ওই আগে থেকে আনসার্টেনটি মিট আপ করবার জন্য আপনাকে হচ্ছে এক্সট্রা ইনভেন্টরি ক্যারি করার দরকার হবে না। আর একটা হচ্ছে কি, রিলেশনশিপ, সাপ্লাই চেনের রিলেশনশিপটা মেনটেন করা, এটার আপনারা সবচাইতে ভালো উদাহরণ দেখবেন হচ্ছে জাপানি যে কার ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো আছে না, যেমন হচ্ছে টয়োটা। টয়োটা হচ্ছে এক একজন সাপ্লায়ারের সাথে 50 বছর 60 বছরের জন্য চুক্তি করে। এই চুক্তিটা করে এই জন্য তারা ওই কোম্পানিটাকে ট্রাস্ট দিতে চায় যে আমরা তোমাদের সাথে আছি, এবং তোমরা আসলে আমার ব্যবসার হচ্ছে একটা পার্ট। হ্যাঁ, এতে যেটা হয় যে আপনি যখন আরেকটা মানুষকে ভ্যালু দিচ্ছেন, টয়োটার মতো কোম্পানি যখন আপনি ধরেন একজন সাপ্লায়ার, সে তো দেখা গেছে ওটার তুলনায় কিছুই না, তা আপনি যখন তাকে ভ্যালু দিচ্ছেন তার দিকটা আপনি দেখছেন, 50 বছর 60 বছরের জন্য তার মতো একটা কোম্পানির সাথে চুক্তি করে রেখেছেন আপনি। তো এই রিলেশনশিপ গুলো আসলে কাজে দেয়। হ্যাঁ, রিলেশনশিপ গুলো কাজে দেয় এবং আপনি তখন হচ্ছে মোটিভেটেড থাকেন যেন হচ্ছে ওই আরেকজনের জন্য করা যায়। তো সেটাই মানে শুধুমাত্র সাপ্লাই চেইনে আপনি তো একটা পার্ট, আপনি যেন অন্যদের ও যাতে সুবিধা হয় ওই দিকটা দেখেন, আপনি শুধু আপনার দিকটাই না দেখেন। হ্যাঁ, এরপরে আরেকটা আছে রিস্ট্রাকচারিং দ্য সাপ্লাই চেইন সো দ্যাট দ্য সাপ্লায়ার হোল্ডস দ্য ইনভেন্টরি। তার মানে কি, মানে এমন ভাবে সাপ্লাই চেইনটা ডিজাইন করলেন যে র ম্যাটেরিয়াল নিয়ে এসে আর আপনার ফ্যাক্টরিতে স্টোর করা লাগে না, এইটা ওই সাপ্লায়ারের কাছে স্টোর থাকে। হ্যাঁ, আপনার কাছে এমন সময় পৌঁছায় যে যে সময় থেকেই আপনি প্রোডাকশন শুরু করে দিতে পারেন, আপনার আর এখানে আহ, জিনিসটা নিয়ে এসে হোল্ড করা লাগে না। এতে আপনার ওই যে ফ্যাক্টরিতে আপনার যে ওয়্যার হাউসে রাখা লাগতো ওই র ম্যাটেরিয়াল সেটা আর রাখা লাগছে না। হ্যাঁ, আরেকটা হচ্ছে ডেভেলপিং সিম্পলার প্রোডাক্ট ডিজাইনস উইথ ফিউয়ার পার্টস। তো পার্টস যদি আপনার কম হয় তাহলে আপনার সেই সব পার্টসের জন্য ইনভেন্টরিও কম হবে, পার্টস বেশি হলে সেটার জন্য ইনভেন্টরি বেশি হবে। আর ডিজাইন যদি সিম্পল হয় তাহলে কিন্তু আপনি অ্যাভেলেবেল পার্টস পাবেন, ওই যে যেটা আগে বলেছিলাম। আর ডিজাইন যদি খুবই কমপ্লেক্স হয়, আপনার অনেক বেশি কম্পোনেন্টস বা পার্টস থাকে, তখন কিন্তু আপনার ইনভেন্টরিও বেশি ক্যারি করা লাগবে এবং তখন আপনার ফেইলারের প্রবাবিলিটিও বাড়বে, কারণ এক একটা পার্টের তো রিলায়েবিলিটি এক এক রকম। তো সেটার কারণে পার্ট যত বেশি হবে ওভারঅল সিস্টেমের রিলায়েবিলিটি কমবে তত, এবং তাতে কিন্তু ফেইলারের প্রবাবিলিটি বাড়বে। হ্যাঁ,
আর একটা হচ্ছে রিডিউসিং প্রোডাকশন লিড টাইম বাই ইউজিং মোর এফিশিয়েন্ট ম্যানুফ্যাকচারিং মেথড। তো প্রোডাকশন লিড টাইম কমায় আনা যায় কি, যদি আপনি আরো এফিশিয়েন্ট ম্যানুফ্যাকচারিং মেথড গুলো ইউজ করেন। এটা তো বুঝতে পারছেন, এটা সেলফ এক্সপ্লানেটরি। আসেন এবার হচ্ছে আমরা ইনভেন্টরি সাইকেল দেখি। তো আমাদের এখানে ডান সাইডে দেখেন বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে। আমরা সেগুলো দেখি। প্রথমে আমাদেরকে বলা আছে যে আমাদের যে অর্ডার সাইজ সেটা হচ্ছে 350 ইউনিট, মানে আমরা একবার অর্ডার করলে আমাদেরকে একসাথে 350 ইউনিট সাপ্লাই দেওয়া হয়। আমাদের প্রতিদিন 50টা ইউনিট করে খরচ হয়, আমাদের লিড টাইম 2 দিন, মানে সাপ্লায়ার থেকে আমার পর্যন্ত আসতে 2 দিন লাগে। আর এইটা কিভাবে আসছে রিঅর্ডার পয়েন্ট, এই এই জায়গাটাতে আমি পরে আসতেছি, এই পুরো জিনিসটাতে পরে আসতেছি। হ্যাঁ, আগে এইটুকু দেখেন। তো আপনি যখন হচ্ছে এই সাইডে আসেন, এই যে এই গ্রাফটার এই পয়েন্টে যান, ঠিক আছে, এই পয়েন্টে আসেন। তো আপনি যখন 350টা সাপ্লাই হইলো আপনার হাতে, তখন কিন্তু আপনি সরাসরি এই যে এই পয়েন্টে থাকলেন, এইটা হচ্ছে 350। ওই 350টা আপনি প্রতিদিন 50টা করে খরচ করেন, তার মানে আস্তে আস্তে কমতে 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 এইটা, এই যে দেখেন এইখানে আইসে এটা কিন্তু জিরো হয়ে যায় 7 নাম্বার দিন। এটা কিন্তু জিরো। তো এই এই কার্ভটা তো বুঝছেন যে এই স্ট্রেট লাইনটা কিভাবে আসে। এটা স্ট্রেট লাইন কেন সেটাও বুঝছেন, কারণ এই যে এটার স্লোপ কিন্তু কনস্ট্যান্ট। এই যে 50 ইউনিটস পার ডে, তাই না? তার মানে কি প্রতিদিন প্রতি ইয়াতে 50টা 50টা করে কমতেছে, প্রতিদিনে 50টা 50টা করে কমতেছে, এইটাই আর কি। এই লাইনটা কিভাবে আসছে এটা তো মনে করেন, আমি ধরে নিলাম আপনার বুঝতে পারছেন। এরপরে দেখেন আমাদেরকে বলা হয়েছে লিড টাইম 2 দিন। তার মানে কি আপনি যদি অর্ডার দেন আপনার পর্যন্ত আসতে 2 দিন সময় লাগবে। তা আপনি যদি এই পয়েন্টে অর্ডার দেন, তার মানে 7 থেকে আপনার যে 9 নাম্বার দিন, 9 নাম্বার দিনে আইসে আপনি আবার সবকিছু ফিল আপ হয়ে আপনার এইখানে 350 পর্যন্ত উঠে যাবে, রাইট? তো তাইলে এই যে মাঝখানে যে 2 দিন গেল, এই 2 দিন তো আপনি কোনো কিছু করতে পারলেন না, রাইট? তার মানে কি ওই 2 দিন আপনার লস হইলো না? হ্যাঁ, তার মানে কি এই একবারে শেষ হওয়ার পরে আইসে আপনি এখানে অর্ডার দিলে আপনার প্রতি সময় 2 দিন করে করে লস হবে, সেটা করা যাবে না। তো সেটা যাতে না করতে হয়, তার জন্য আপনাকে কি করতে হবে, এই যে এইদিকেই, এই যে এখানেই 2 দিন আগে থেকে আপনি অর্ডার দিয়ে রেখে দিবেন। ঠিক আছে, যে আমার তো আসতে 2 দিন লাগবে, আমার শেষ হইতে আর 2 দিন বাকি আছে, সুতরাং ওই 2 দিন আগে আপনি অর্ডার দিয়ে বসে থাকলেন। তো যখন 2 দিন আগে আপনি অর্ডার দিলেন, তখন আপনার হাতে আসলে কতটা আছে, আপনি তো 350টা নিছিলেন, আপনি 350টা নিয়ে শুরু করছিলেন, এবং 5 দিন আপনি শেষ করে ফেলছেন। 5 দিনে প্রতিদিন যদি 50টা করে শেষ করে থাকেন, তার মানে আপনার হাতে এখন আছে কয়টা, 100টা আছে না? তো এই যে দেখেন, সেইটাই হচ্ছে রিঅর্ডার পয়েন্ট, 100টা ইউনিট, মানে 2 দিনের সাপ্লাই আপনার হাতে আছে। ঠিক আছে। আর লিড টাইম মানে তো বুঝছেন, এই যে দেখেন 5 থেকে 7-এর ডিফারেন্স হচ্ছে 2 দিন, 2। ওইটাই হচ্ছে এই যে এখানে লিড টাইম দেখবেন। তো এটা এইভাবেই আসছে। ঠিক আছে, আশা করি আপনারা এই গ্রাফটা বুঝতে পারছেন সবাই। তো এই যে যখন হচ্ছে আবারও 7 দিন থেকে তো নতুন সাইকেল শুরু হইলো, তো এই 7 দিন থেকে 5 দিন যাওয়ার পরে 12 নাম্বার দিনে কিন্তু আপনাকে আবার রিঅর্ডার করতে হবে, রাইট? এবং তারপরে 14 নাম্বার দিনে সেই রিঅর্ডার কোয়ান্টিটিটা আপনার কাছে সাপ্লাই হবে। তখন আবার দেখবেন যে একসাথে আবার এই যে এই পয়েন্টে যে এটা কিন্তু 350 হয়ে গেছে। বুঝতে পারছেন আশা করি। তারপরে ওই গ্রাজুয়ালি আবার ডিক্রিজ করবে এই। এবার আসেন আমাদের ইনভেন্টরি কস্ট কার্ভ, এটা সম্পর্কে আমরা একটু জানাশোনা করব। তো এইটা জানাশোনা করার আগে আপনি হচ্ছে এখানে এ, এই যে ডানে আপনার বেশ কিছু পরিচয় দেওয়া আছে বিভিন্ন নোটেশনের। যেমন কিউ এর জন্য বলা আছে, কিউ মানে অর্ডার কোয়ান্টিটি। হ্যাঁ, অর্ডার কোয়ান্টিটি মানে হচ্ছে আপনি যে একবারে অর্ডার করলেন, এক অর্ডারে আপনি কত পিস জিনিস পান, সেটাই হচ্ছে অর্ডার কোয়ান্টিটি। এরপরে হচ্ছে এইচ এ বলা হচ্ছে হোল্ডিং কস্ট। হোল্ডিং কস্ট মানে কি আপনি তো দেখছিলেন আগে, ক্যারিং কস্ট বা হোল্ডিং কস্ট মানে হচ্ছে একটা জিনিস যদি আপনাকে নিজের কাছে রেখে দিতে হয়, সেটা যেমন ওই যে বলছিলাম যে ওয়ার হাউসে যদি আপনাকে জিনিস রেখে দিতে হয়, সেটার জন্য ইন্স্যুরেন্স করানো লাগতে পারে, সেটার জন্য স্পেশাল সিস্টেম যেমন
বরফ নিয়ে আসা বা এই ধরনের, এটার জন্য তো কস্ট আছে, তো এটাই হচ্ছে হোল্ডিং কস্ট। আর ডি হচ্ছে ডিমান্ড পার ইয়ার, মানে এটা হচ্ছে অ্যানুয়াল ডিমান্ড, বুঝছেন তো। আর অর্ডারিং কস্ট মানে কি, সেটা আমরা বলছিলাম যে অর্ডারের জন্য যে কস্টটা খরচ হয় সেটাই হচ্ছে অর্ডারিং কস্ট। হ্যাঁ, যেমন হচ্ছে আপনার পর্যন্ত জিনিসটা পৌঁছানোর জন্য যে কস্ট, সেটা অর্ডারিং কস্ট। তারপরে হচ্ছে ওই যে বলছিলাম ফোন করতে হয়, ওটাও অর্ডারিং কস্ট। বা আপনি ধরেন আপনাদের একটা আলাদা সিস্টেম আছে, যে সিস্টেমে আপনারা একজন আরেকজনকে অর্ডার দিয়ে থাকেন, একটা সফটওয়্যার করছেন, সফটওয়্যারটার যে কস্ট সেটাও অর্ডারিং কস্টের মধ্যে পড়ে। হ্যাঁ, তো এবার হচ্ছে আমরা বেশ কিছু ইকুয়েশন দেখব। আহ, প্রথমেই আসেন, এই যে এখানে আহ, এবার আসেন আমরা, এই যে দেখেন এখানে হচ্ছে প্রথমে হোল্ডিং কস্ট বলা আছে, ঠিক আছে। এই যে দেখেন হোল্ডিং কস্ট, তো এইচ মানে তো আমরা দেখছিলাম যে ইউনিটের জন্য হোল্ডিং কস্ট কত, সেটা মানে পার ইউনিটের জন্য অ্যানুয়াল হোল্ডিং কস্ট কত, সেটা হচ্ছে এইচ। এই এইচ এইচ কি সেটা তো আপনারা দেখছেন আগে, এইচ। কিন্তু আপনারা এই কিউ/2 হয়তো বুঝতে পারেন নাই, ঠিক আছে। এইটা আমরা বোঝার জন্য একটু আগের ইয়েতে ফিরে যাব। এই যে এটাতে ফিরে আসছে, এবার দেখেন। এবার আপনি জাস্ট হচ্ছে এই যে এই এই যে ট্রায়াঙ্গেল আছে, এই ট্রায়াঙ্গেলটাকে কনসিডার করেন, এই যে এই পর্যন্ত, এই পর্যন্ত। তো এই যে ট্রায়াঙ্গেলটা আছে, আপনি হচ্ছে এই যে 0 থেকে 7 ডেজ পর্যন্ত, 0 থেকে 7 ডেজ পর্যন্ত আপনি আসলে এভারেজে কত ইনভেন্টরি ক্যারি করছেন, মানে এভারেজ বাদ দেন, আপনি টোটাল কত ইনভেন্টরি ক্যারি করছেন। এই এইদিকে তো কিউ, রাইট, এই যে এই অ্যাক্সিসে কিউ, আর এই অ্যাক্সিসে ধরেন ডেইজ, ডি, রাইট। তা আপনি ইনভেন্টরি ক্যারি করছেন কি, এই দুই অ্যাক্সিসে যা আছে সেটার গুণফল না। তার মানে কি, এই যে আপনার যে এই যে ট্রায়াঙ্গেলটা তৈরি হয়েছে, এই ট্রায়াঙ্গেলটার সমান জিনিসই তো আপনি আসলে ইনভেন্টরি হিসেবে ক্যারি করছেন। তো ট্রায়াঙ্গেলের এরিয়া কি জানি, আমরা আমরা জানি যে এরিয়া হচ্ছে হাফ ইন্টু হাফ ইন্টু ভূমি, ভূমি, ভূমি হচ্ছে কি এখানে ডেইজ, রাইট, ডেইজ না, এই যে ডি, ডি মানে তো ডেইজ। তো এই ডেইজ এর জন্য, এই প্রথম ট্রায়াঙ্গেলের জন্য ইয়ে কত, এটা হচ্ছে ডেইজ হচ্ছে 7, রাইট। আর উচ্চতা কত, এই যে আমরা বলছিলাম যে একবারে যদি আপনি ইয়ে দেন তাহলে কত হয়, 350 ইউনিট হয়, রাইট, এটা হয়। তো এই এই পরিমাণ ইনফেন্ট্রি আমি 7 দিনে ক্যারি করছি, তাইলে এভারেজে আমি কত ইনফেন্ট্রি ক্যারি করছি, Q×7 না। এবার তো বুঝতে পারছেন, রাইট। মানে এভারেজ ধরেন যে এটা হচ্ছে কিউ এভারেজ, মানে হচ্ছে আমি এভারেজে কত কাউন্ট করছি, প্রতিদিন হচ্ছে কত ইনভেন্টরি ক্যারি করছি। 7 দিন ধরে তো আমি এই যে এই টোটালটা ক্যারি করছি, রাইট। এই যে টোটালটা, এই যে এই যে টোটালটা, এটা তো আমি 7 দিন জুড়ে ক্যারি করছি, রাইট। কারণ হচ্ছে কি, এইটাই তো হচ্ছে ওই এরিয়াটা, এই যে এখানে যে এরিয়া, এটাই তো হচ্ছে সেই এরিয়াটা, রাইট। তো এটা যদি আমি 7 দিন জুড়ে ক্যারি করে থাকি, তাইলে একদিনে কত ক্যারি করছি সেটা তো আমি এখান থেকে এভারেজ করতে পারবো। তো এভারেজ করতে গেলে কি করা লাগবে, আমি যদি ধরেন যে কিউ এভারেজ করতে যাই, এভারেজ করতে যাই, তাহলে কি হবে, এই যে আমার যে এরিয়াটা আছে সেটাকে নাম্বার অফ ডেজ দিয়ে ভাগ দেওয়া লাগবে না, তাই তো, নাম্বার অফ ডেজ দিয়ে ভাগ দেওয়া লাগবে না। তো সেইটাই যদি আপনি ভাগ দেন, উপরে ছিল কি ½ × 7 × 350, আর নিচে হচ্ছে বাই নাম্বার অফ ডেইজ হচ্ছে 7, 7 7 কাটাকাটি, তাহলে দেখবেন যে অ্যান্সার আসছে ½ × 350, রাইট। 350টা কি আমাদের হচ্ছে অর্ডার সাইজ ছিল না, এটা হচ্ছে কিউ। তার মানে কিউ এভারেজ হচ্ছে কি কিউ, কিউ এভারেজ হচ্ছে কি, কিউ এভারেজ হচ্ছে ½ × কিউ, রাইট। এটা কিভাবে আসছে এটা তো বুঝলেন। তো এবার এই জিনিসটাকে আমরা হচ্ছে পরের ইয়েতে ইউজ করব। এই যে এখানে, এই যে এবার এখানে দেখেন যে আমাদের এই যে Q/2 হচ্ছে, মানে এভারেজে প্রতিদিন মানে আমার হাতে, মানে এভারেজ ইনভেন্টরি কত, সেটা হচ্ছে Q/2।
এটা তো কিভাবে কিউ/2 আসছে, এটা তো আমরা আপনাদেরকে দেখাইলাম যে এই কিউ/2টা কেন আসছে। কারণ হচ্ছে ওই যে ট্রায়াঙ্গেলের ওই জায়গা থেকে, ঠিক আছে। তো এইভাবে করেই আসছে আর কি, যে এই কিউ/2টা এইভাবে আসছে। আর একদিনে যদি মানে আমার তো এভারেজে প্রতি সময় এতগুলো ইনফ্যান্ট্রি আমার হাতেই থাকে, তাই না? প্রতি সময় আমার কিউ/2টা ইনফ্যান্ট্রি এভারেজে আমার থাকে, এটার সাথে আমি যদি হোল্ডিং কস্ট গুণ দিই, তাইলেই তো আমি হচ্ছে অ্যানুয়াল হোল্ডিং, মানে এটা যদি ইউনিটের হোল্ডিং কস্ট, এটা কিন্তু প্রতি ইউনিটের জন্য হোল্ডিং কস্ট, সেটা যদি গুণ দিই, তাহলে তো আমি টোটাল হোল্ডিং বা ক্যারিং কস্টটা পাওয়া যাইতে পারি, রাইট? তো এইটাই আর কি। এরপরে হচ্ছে আপনার অর্ডারিং কস্ট। অর্ডার হচ্ছে আপনি কতগুলো অর্ডার করবেন, সেটা ডিপেন্ড করতেছে কিসের উপরে। আপনি আপনার অ্যানুয়াল ডিমান্ড হচ্ছে ডি, তার মানে আপনার নাম্বার অফ অর্ডার্স কতগুলো হবে, সেটা আপনি কিভাবে বের করতে পারবেন? যদি আপনার ডিমান্ড ডি হয়, আর সেইটাকে যদি প্রতি অর্ডারে আপনি কিউটা করে কোয়ান্টিটি পাই থাকেন, তাহলে ভাগ দিলেই তো আপনি নাম্বার অফ অর্ডার্স পেয়ে যাবেন, রাইট? তো সেটাই হচ্ছে এখানে নাম্বার অফ অর্ডার দেয়া হয়েছে। এই যে এইটা ডি/কিউ কিভাবে আসছে সেটা তো বুঝছেন না। আর প্রতিটা অর্ডারের জন্য অর্ডারিং কস্ট হচ্ছে এস, ঠিক আছে। তো এই দুইটাকে যদি আপনি মাল্টিপ্লাই করেন, তাহলে আপনি টোটাল অর্ডারিং কস্ট যেটা অ্যানুয়াল সেটা পাই যাবেন। এরপরে আছে টোটাল কস্ট। টোটাল কস্ট কি? এই যে আপনার যে হোল্ডিং কস্ট আছে আর আপনার যে অর্ডারিং কস্ট আছে, এই দুইটা কস্টের যোগফল। তো এবার কিভাবে টোটাল কস্ট আসছে এটা তো বুঝতে পারছি। তো এবার কিউ/2 এই ইকুয়েশনটা দেখেন। এই ইকুয়েশনটা তো বোঝাই যাচ্ছে এটা হচ্ছে স্ট্রেট লাইনের ইকুয়েশন। আমাদের এই অ্যাক্সিসে আছে কিউ, আর এই অ্যাক্সিসে আছে হচ্ছে কস্ট। এটা তো দেখছেন যে এখানে কস্ট আছে, দেখানোই হয়েছে। তো এই অ্যাক্সিসে যদি কিউ থাকে, এটা তো স্ট্রেট লাইনের ইকুয়েশন, বুঝতেছেন? এটা 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 তো স্ট্রেট লাইনের ইকুয়েশন। মানে h/2 এটাকে যদি আপনি স্লোপ ধরেন, তাহলে কিউ তো হচ্ছে মানে এটা তো স্ট্রেট লাইনের ইকুয়েশন, রাইট? তাইলে এই যে দেখেন, এই যে এটা হচ্ছে স্ট্রেট লাইনের ইকুয়েশন, এটা হচ্ছে হোল্ডিং কস্ট বা অর্ডারিং কস্টের জন্য, এটা হচ্ছে সেই ইকুয়েশন। এবার আসেন, এই যে আমার হোল্ডিং কস্টের জন্য যে স্ট্রেট লাইনের ইকুয়েশন এটা তো বুঝছেন। এবার অর্ডারিং কস্টের জন্য আসেন, ঠিক আছে। এই যে অর্ডারিং কস্ট দেখেন, অর্ডারিং কস্টের ইকুয়েশনটা আসলে কি দাঁড়াচ্ছে তাহলে? D/S × 1/Q, ঠিক আছে। তো 1/x এর কার্ভ আপনারা দেখছেন না, এই যে এরকম হয় 1/x এর জন্য গ্রাফ। তো এই এই গ্রাফটাও হচ্ছে ওইভাবে করেই আসছে। তো এই ওইখানে কোনো ইয়ে ছিল না, এই যে এটার সাথে ডিএসটা হচ্ছে গুণ অবস্থায় আছে। তো এইখানেও দেখেন আপনি এই যে অর্ডারিং কস্টের কার্ভটা আপনি দেখতে পাইতেছেন যে কিভাবে আসছে, এবং এটা শেপ কেন এরকম সেটাও আপনি বুঝতে পারছেন, রাইট? তো এবার দেখেন এই দুইটা কার্ভকে যদি জোড়া দেওয়া হয়, তাহলে এরকম একটা টোটাল কস্ট কার্ভ পাওয়া যায়, তাই না? টোটাল কস্ট কার্ভ মানে হচ্ছে এই যে এই কার্ভটা, এটা ধরেন কার্ভ 1, আর এটা ধরেন কার্ভ 2। এই দুইটা কার্ভকে জোড়া দিয়ে যে কার্ভটা পাওয়া যায়, সেটা হচ্ছে টোটাল কস্ট কার্ভ। এবং এই কস্ট কার্ভের দেখেন যে একটা পয়েন্ট আছে যেখানে মিনিমাম টোটাল কস্ট পাওয়া যায়। মানে এই পয়েন্টে কিন্তু, এই পয়েন্টটাই হচ্ছে লোয়েস্ট পয়েন্ট এই কার্ভটা, রাইট? বাকি পয়েন্টগুলো দেখেন এই পয়েন্ট হচ্ছে উপরে আছে, তার মানে কি এটাই লোয়েস্ট পয়েন্ট। এই যে লোয়েস্ট পয়েন্টটা আছে, এইখানে আমরা মিনিমাম টোটাল কস্ট পাইতে পারতেছি। আর যেই কোয়ান্টিটির জন্য মিনিমাল টোটাল কস্ট পাচ্ছি আমরা আমরা সেটাকে বলতেছি কি? অপটিমাল অর্ডার কোয়ান্টিটি, বা হচ্ছে কিউ স্টার। এটা সম্পর্কে আপনারা পরে আরো দেখবেন। তো আমি জাস্ট হচ্ছে কিভাবে কার্ভ থেকে আপনি জিনিসটা বোঝা যায় সেটা দেখাই দিলাম, হ্যাঁ। তো এবার আসেন, এই যে এখন কিন্তু সেটাই দেয়া হয়েছে, ওই যে এখানে সেট আপ কস্ট বলছে, বাট আপনাদেরকে কিন্তু মূল গ্রাফে সেট আপ কস্ট না, আপনাদেরকে কি দেখানো হয়েছে বলেন তো? আপনাদেরকে অর্ডারিং কস্ট দেখানো হয়েছে, এবং যখন পড়ানো হচ্ছিল তখন কিন্তু বলা হয়েছে যে সেট আপ কস্ট আর অর্ডারিং কস্ট হচ্ছে অ্যানালোগাস, মানে একই টাইপ। হ্যাঁ। তো এই যে যে পয়েন্টটাতে টোটাল কস্ট, এই যে দেখেন এই যে এই পয়েন্টটাতে টোটাল কস্ট হচ্ছে লোয়েস্ট হচ্ছে, এই পয়েন্টটাকে আমরা বলতেছি ইও কিউ। মানে এটাতে তো এই যে টোটাল কস্টটা তো লোয়েস্ট এই পয়েন্টটার জন্য, এটা তো আমরা দেখে আসছি, রাইট? এই পয়েন্টটা, এই যে এই পয়েন্টটার জন্য যে টোটাল কস্ট তো মিনিমাম,
এখানে হচ্ছে মিনিমাম কস্ট পাওয়া যাচ্ছে না, মিনিমাম টোটাল কস্ট টিসি লিখলাম আমি, মিনিমাম কস্ট পাওয়া যাচ্ছে না। এবং এটার জন্য আমরা কি পাচ্ছিলাম, একটা অপটিমাল অর্ডার কোয়ান্টিটিও পাচ্ছিলাম, অপটিমাল অর্ডার কোয়ান্টিটি পাচ্ছিলাম না। এই যে এটা যদি এই যে এই লাইনটা বাড়ায় নিচ পর্যন্ত নিয়ে যাই, তাহলে এখানে একটা ভ্যালু পাচ্ছিলাম। তো এই যে পয়েন্টটা যেটার জন্য মিনিমাম টোটাল কস্ট পাওয়া যাচ্ছে এবং অপটিমাল অর্ডার কোয়ান্টিটি পাওয়া যাচ্ছে, সেটাকে আমরা ইওকিউ বলতেছি, রাইট? ইওকিউ মানে কি? ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, মানে যেইটার জন্য আপনার কস্ট সবচেয়ে লোয়েস্ট হয়, সেটাকে আমরা বলছি ইওকিউ। ঠিক আছে, ইকোনমিক মানে তো বুঝছেনই, আর অর্ডার তো বুঝছেনই, কোয়ান্টিটি তো বুঝছেন। তো এবার ডেফিনেশন দেয়া আছে, এখানে দেখেন বলা আছে যে দ্য ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি ইওকিউ রেফার্স টু দ্য আইডিয়াল অর্ডার কোয়ান্টিটি a company should purchase in order to minimize its inventory costs such as holding costs, shortage costs and order cost। তো আমরা যেই ইয়েটা থেকে বের করছি, এখানে আমরা হোল্ডিং কস্ট আর অর্ডার কস্ট কনসিডার করছি, শর্টেজ কস্ট কিন্তু কনসিডার করা হয়নি। কমপ্লেক্সিটির বেশি হয়ে যাইতে পারে, সেটা অ্যাভয়েড করার জন্য আপনাদের লেভেল থেকে শর্টেজ কস্টটা কিন্তু কনসিডার করা হয়নি, হ্যাঁ। তো আমরা এই যে ইওকিউ বের করলাম, এখানে বেশ কিছু অ্যাজাম্পশন ছিল। তো সেই অ্যাজাম্পশন গুলো দেখেন, প্রথম অ্যাজাম্পশন হচ্ছে অনলি ওয়ান প্রোডাক্ট ইজ ইনভলভড। আমরা কিন্তু বলি নাই যে ইওকিউটা মাল্টিপল প্রোডাক্টের জন্য, হ্যাঁ, আমরা জাস্ট একটা সার্টেন প্রোডাক্টের জন্য আমরা এটা বাইর করছি। আর অ্যানুয়াল ডিমান্ড রিকোয়ারমেন্টস আর নোন। আপনারা ওই যে ডি দেখছিলেন না, ডি তো আপনাদেরকে আগে থেকেই জানতেছিলেন, তো ওইটা হচ্ছে অ্যানুয়াল ডিমান্ড রিকোয়ারমেন্টস আর নোন। তারপরে কি, ডিমান্ড ইজ স্প্রেড ইভেনলি থ্রু আউট দ্য ইয়ার, মানে কি আপনি জানতেছেন যে প্রতিদিনই 50টা করে কোয়ান্টিটি হচ্ছে আপনার খরচ হয়, মানে বিষয়টা এরকম না যে সপ্তাহের প্রথম দিন 50টা হয়, পরের 2 দিন আবার 100টা হয়, পরে আবার একদিন হয়ই না, এরকম না। আমরা ধরে নিচ্ছি যে আমাদের যে ডিমান্ড আছে এবং সেটা যে কনজাম্পশনটা আছে, কনজাম্পশনটা হচ্ছে প্রতি প্রতি সময় হচ্ছে কনস্ট্যান্ট থাকে, মানে প্রতিদিনই সেম অ্যামাউন্ট করে বিক্রি হয় বা কনজিউম হয়। লিড টাইম ইজ নোন অ্যান্ড কনস্ট্যান্ট। লিড টাইম মানে কি, মানে হচ্ছে আপনি প্রতি সময়ই জানেন যে অর্ডার করার পরে 2 দিনের ভেতরেই আপনার কাছে জিনিসটা পৌঁছে যাবে, হ্যাঁ। মানে এটা এমন না যে এক সময় 2 দিন লাগে, এক সময় 3 দিন লাগে, এক সময় 0 দিন লাগে, এক সময় 4 দিন লাগে। তখন হচ্ছে আমাদেরকে একটা প্রবাবিলিস্টিক সিস্টেম কনসিডার করতে হতো, সেটা তো আমরা এখানে করছি না। আমরা সেটা ডিটারমিনিস্টিক ওয়েতে সলভ করার জন্য আমরা ধরে নিচ্ছি যে লিড টাইম হচ্ছে নোন এবং সেটা কনস্ট্যান্ট, হ্যাঁ। তারপরে ইচ অর্ডার ইজ রিসিভড ইন আ সিঙ্গেল ডেলিভারি, এটার মানে কি, আমরা হচ্ছে একটা ডেলিভারিতে ধরেন আমি 350 অর্ডার, 350 পিস পাই। তো ওই 350 পিস আমাকে একসাথে ডেলিভার করা হয়, এরকম না যে প্রথম দিন 170টা দিয়ে পরের দিন আবার হচ্ছে 180টা দিতে দোকান ওই সাপ্লায়ার চলে আসে না। সে যখন সাপ্লাই দেবে একসাথে আমাকে 350 পিসই সাপ্লাই দেবে। ঠিক আছে। তারপরে হচ্ছে দেয়ার আর নো কোয়ান্টিটি ডিসকাউন্ট, তার মানে কি, যে আপনি যদি 300 পিস কেনেন তাতেও প্রতি পিসের দাম যা পড়বে, যদি আপনি 500 পিস কেনেন তার জন্য প্রতি ইউনিটে মানে কস্ট আপনার সেম হবে, হ্যাঁ, সেটাই বলা হচ্ছে যে দেয়ার আর নো কোয়ান্টিটি ডিসকাউন্ট, মানে আপনি যদি বেশি কেনেন তার জন্য আপনাকে কোনো ডিসকাউন্ট দেওয়া হবে না, মানে আপনার ইউনিট প্রতি কস্ট কমে যাবে না, হ্যাঁ, এটাই। তো আমরা ইওকিউটা আমরা গ্রাফে দেখছিলাম যে কিভাবে কোন পয়েন্টটা ইওকিউ, সেটাকে ম্যাথমেটিক্যালি যদি প্রুফ করা লাগে, তার মানে কি, আপনাকে যদি ওইটা তো মিনিমাম পয়েন্ট আমরা বের করার জন্য কি জানি করি, আমরা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ নিই না, তো সেটাই বলা হয়েছে যে ডিডিকিউ অফ টোটাল কস্ট। আপনারা দেখছিলেন না যে এক্স অ্যাক্সিসে কি ছিল, এক্স অ্যাক্সিসে কি ছিল, এক্স অ্যাক্সিসে এই যে অর্ডার কোয়ান্টিটি ছিল না, তো এটা তো কিউ, রাইট? এই যে কিউটা, এই যে কিউ, এটা ছিল। তার মানে আপনি যদি অপটিমাল অর্ডার কোয়ান্টিটিটা বাইর করতে চান, এটাকেই তো আমরা ইও কিউ বলতেছি আর কি। তো এটা যদি বের করতে চান, তার মানে কি, অর্ডার কোয়ান্টিটির রেসপেক্টে আপনাকে ডেরিভেটিভ নিতে হবে, ফার্স্ট ডেরিভেটিভ। তো সেটাই হচ্ছে এখানে করা হয়েছে আর কি, যে ডিডি কিউ অফ টোটাল কস্ট। এরপরে দেখেন টোটাল কস্ট তো আমরা আগে দেখে আসছি, সেটা এখানে বসাই দেওয়া হয়েছে। এই ইকুয়েশনটা আসার আগে আমি আপনাদের হচ্ছে, আপনারা ক্যালকুলাস পড়ে আসছেন যদিও, তো আমি তারপরে হচ্ছে ইয়েটা লিখে দিই। আপনারা এর আগে দেখছিলেন না যে হচ্ছে ডি ডিএন অফ হচ্ছে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন কি ছিল, এন ইন্টু এক্স টু দি পাওয়ার n-1 ছিল না? এটা তো আপনারা জানেন, রাইট? এই যে এই ইকুয়েশনটা আপনারা জানেন তো।
তো এই যে এইটা যদি ইয়ে করেন, এখানে কিউ এর পাওয়ার হচ্ছে 1, কিউ এর পাওয়ার যদি 1 হয় তাইলে এইটা h/2 কেন আসছে সেটা তো ডেফিনেটলি বুঝতে পারছেন। আর এইটা কি, এখানে কিউ এর পাওয়ার হচ্ছে 2, আর ডিএস তো হচ্ছে কনস্ট্যান্ট, রাইট? তো কিউ এর পাওয়ার এখানে হচ্ছে মাইনাস কত, -1। তো এইখানে দেখেন এই যে এই জন্য হচ্ছে কিউ স্কোয়ার, মানে এটা হচ্ছে -2 হয়ে গেছে। আর -1টা ওই যে সামনে চলে আসছে, এই যে এন সামনে চলে আসার জন্য এই যে দেখেন মাইনাস হয়ে গেছে। কারণ হচ্ছে এই যে এখানে -1টা তো সামনে চলে আসছে, তাই? তো এটা তো বুঝতে পারছি, এই ইকুয়েশনটা কেমন কিভাবে আসছে। তো এইটার পরে এই যে এটাকে জাস্ট হচ্ছে আমি এই সাইড চেঞ্জ করে ইয়ে করে দিছি। তো এইটাই হচ্ছে আমাদের ইওকিউ বা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বা অপটিমাল অর্ডার কোয়ান্টিটি বের করার ইকুয়েশন। হ্যাঁ, এইখানে ডি কি? ডি হচ্ছে অ্যানুয়াল ডিমান্ড, এস কি? এস হচ্ছে অর্ডারিং কস্ট পার পার অর্ডার আর কি। হ্যাঁ, পার অর্ডারের জন্য অর্ডারিং কস্ট। আর এইচ কি? এইচ হচ্ছে আপনার হোল্ডিং কস্ট পার ইউনিট, যেটা হচ্ছে অ্যানুয়াল হোল্ডিং কস্ট পার ইউনিট। হ্যাঁ, তো এবার দেখেন আমরা কিছু ম্যাথ করব। ম্যাথ করবার জন্য আমাদের খুব বেশি কিছু দরকার হবে না, আমরা অলরেডি অনেক কিছু কনসিডার করে আসছি আগে। তো এখানে দেখেন আমাদের অ্যাপ্রক্সিমেটলি 9600 স্টিল বেল্টেড রেডিয়াল টায়ার্স অফ সার্টেন সাইজ অ্যান্ড থ্রেড ডিজাইন, এটা হচ্ছে আমার অ্যানুয়াল ডিমান্ড। এই যে 9600 আমরা দেখলাম, এই 9600টা কি? এই যে 9600, এই 9600 হচ্ছে আমার ডি। ঠিক আছে, এরপরে কি বলা আছে? এরপরে বলা আছে যে সিট বেল্ট থ্রেডের ডিজাইন অ্যানুয়াল ক্যারিং কস্ট ইজ 16 পার টায়ার টায়ার। তার মানে কি এটা আমার এইচ। ঠিক আছে, এটাই এইচ। তো স্মার্ট বোর্ডে অনেক ধরনের সমস্যা হচ্ছে, বুঝছেন, আমি ইউজ টু না তো। তো আমি বোর্ডটাও ইভেন ফ্রেন্ডের কাছ থেকে নিয়ে আসছি। তো আপনাদের এই লেখা দেখে এদিক সেদিক চলে গেছে, তো এটা আপনারা একটু বুঝে নেবেন, হ্যাঁ, মাইন্ড করবেন না। আর অর্ডারিং কস্ট হচ্ছে এই যে 75 পার অর্ডার। তো এইটা কি? এইটা হচ্ছে ওই যে কি বলেন তো, এটা এটা হচ্ছে এস। ঠিক আছে, আর এই 288 দিন যে পার ইয়ারে অপারেট করে, এটা আমরা একটু পরে দেখতেছি। তো আমাদেরকে কি কি বাইর করতে বলছি? ইও কিউ। তো আমাদের ইও কি এর ইকুয়েশন কি ছিল জানি? এখানে দেখে আসেন, √2 DSH, √2 DSH, রাইট? আপনি ডি জানেন, এস জানেন, এইচ জানেন। এটা বের করতে আপনার কিছু লাগবে। তার মানে হচ্ছে হাউ মেনি টাইমস পার ইয়ার ডাজ দ্য স্টোর রিঅর্ডার। তার মানে আপনি কতবার হচ্ছে নাম্বার অফ অর্ডারস, অর্ডারস। এটা কিন্তু আমরা আগেই দেখে আসছিলাম। এটা কি জানি ছিল? এটা ছিল হচ্ছে ডি বাই কি? এই যে ইও কিউ যে ইকুয়েশনটা ছিল, কিউ 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 স্টার বের করতেছিলেন না? এটা ডি বাই কিউ স্টার। মানে আপনি বছরে আপনাকে কতবার অর্ডার করতে হবে, প্রতিবারে যদি ধরেন যে আপনাকে 300টা করে দেয়, তার মানে আপনি যদি 9600টা আনা লাগে, তার মানে কি 9600/300, তার মানে কি 32 বার আপনাকে অর্ডার করা লাগবে আর কি। ঠিক আছে, এইটা হচ্ছে এখানে বাইট করবেন। আর লেংথ অফ অ্যান অর্ডার সাইকেল, আর এই অ্যানুয়াল কস্ট তো আপনি পারবেনই। ওই যে আমরা এই যে দেখছিলাম Q/2H, এই যে এখানে এখানে যেটা দেখছিলাম, এই যে T/+T/QS, এটা তো পারবেনই, রাইট? এটা তো পারবেনই ভাই। সো এখানে আপনার জাস্ট নতুন যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে অর্ডার সাইকেল, এটা আমরা দেখতেছি। হ্যাঁ, তো আমি সবকিছু মুছে দিই। তো এবার দেখেন যা যা দেয়া আছে সেটা দেয়া হয়েছে গিভেন দ্যাট বলে। তো এরপরে প্রথমটা আমরা তো বলেই আসলাম যে এখানে আপনার সব গিভেন, হ্যাঁ, আপনি জাস্ট অঙ্ক করে দিবেন, আপনার শেষ কাজ। এরপর হচ্ছে নাম্বার অফ অর্ডারস পার সাইকেল, এটাও আপনাকে আমি বুঝাই আসলাম। তো এখান থেকে এই এই 300টা কিন্তু এই 300টাকে কিন্তু ইউজ করবেন। হ্যাঁ, মানে আপনি অর্ডার সাইজ বা কোয়ান্টি অপটিমাল অর্ডার কোয়ান্টিটি যে বের করলেন সেটাকে হচ্ছে এই যে এই ম্যাথে কিন্তু সেটা ইউজ হয়েছে। হ্যাঁ, এই যে 300টা ওইখান থেকে আসছে। তারপরে সিতে দেখেন লেংথ অফ অর্ডার সাইকেল। হ্যাঁ, লেংথ অফ অর্ডার সাইকেল মানে কি? একবার অর্ডার দিয়ে আপনি কয়দিন চলতে পারেন। তো আপনি কি দেখছিলেন না যে আপনাকে এখানে বলা হয়েছিল ফ্যাক্টরিটা বছরে, মানে ফ্যাক্টরি না, আপনি হচ্ছে ডিস্ট্রিবিউটর অপারেটস 288 ডেজ আ ইয়ার। তার মানে কি আপনি হচ্ছে
288 দিনেই তো, 288 দিন চলার জন্যই তো আপনাকে 32 বার অর্ডার দিতে হচ্ছে, রাইট? তার মানে একবার অর্ডারে আপনি কয়দিন চলতে পারতেছেন? 288/32 না? বুঝতে পারছেন? 288/32 হইলে মনে হয় অ্যান্সার 32, 9, 9 × 8, হ্যাঁ, 9 দিন। তো এইভাবেই 9 দিনটা আসছে। ঠিক আছে, এখানে অনেক কাহিনী টাহিনী করে বের করছে। আমি আপনাকে ইজিলি বুঝাই দিলাম, মানে হচ্ছে আপনি 288 দিন চলবার জন্য আপনাকে তো 32 বার অর্ডার করতে হচ্ছে, রাইট? 32 বার অর্ডার করে আপনি, বছর যদি 365 হইতো তাহলে, মানে বছরে যদি প্রতিদিনই খোলা থাকতো তাহলে এটা 365 হইতো। বাট এটা তো প্রতিদিন খোলা থাকে না, এটা 288 দিন ধরেন ডিস্ট্রিবিউটার অপারেট করে। তার মানে 288 দিন অপারেট করার জন্য আপনাকে 32 বার অর্ডার দিতে হয়, তাইলে একবার অর্ডারে আপনি কয়দিন যাইতে পারেন? 288/32 না? এটা তো বুঝতে পারছেন, রাইট? 9 দিন কিভাবে হয়। তো এটা এভাবে করে করে দিবেন। আর এই যে টোটাল কস্টের ইকুয়েশন তো আপনারা জানেন, এই যে এটা দেখাই আসছে, এবং এই প্রত্যেকটা কোয়ান্টিটি কেন হয় সেটাও দেখাই আসছে আমরা। ডি/কিউ বলেন বা ইয়ে বলেন, এগুলো কেন হয় প্রত্যেকটা দেখে আসছে। এখান থেকে আপনি বের করে দেবেন, এই যে দেখবেন যে টোটাল 4800 আসছে। তো এভাবে করে এই ম্যাথটা সলভ করে ফেলবেন, আশা করি আপনারা পারবেন। না পারলে তো আমি আছি। এরপরে হচ্ছে আরেকটা প্ল্যান দেওয়া আছে এখানে, হচ্ছে আপনার এই যে 3600 হাই ডেফিনেশন সিকিউরিটি ক্যামেরা বলা আছে। তার মানে এইটা কি? আপনার এই যে দেখেন এইখানে আপনার কি দেওয়া আছে, এটা হচ্ছে আপনার ডি দেওয়া আছে কিন্তু। এরপরে দেখেন $180 হচ্ছে আপনার, এটা হচ্ছে পারচেস করে, রাইট? তা আমাদের কোথাও কি আমরা পারচেজিং যে ইয়ে পার ইউনিটের যে পারচেজিং কস্ট, সেটা কি আমরা কনসিডার করছি কখনো? সেটা কিন্তু করি না। বাট এখানে দিছে কেন? অবভিয়াসলি কোনো একটা এইম নিয়েই দিছে, রাইট? অর্ডারিং কস্ট দেওয়া আছে, তার মানে এটা কি? এটা হচ্ছে আপনার এস। অ্যান্ড অ্যানুয়াল ক্যারিং কস্টস আর 20% অফ দ্য পারচেস প্রাইস। দেখছেন, মজাটা করে দিছে এইখানে, যে আপনার যে পারচেস প্রাইস 3600টার জন্য কত? 3600 × 1800 না, এটা আপনার পারচেস প্রাইস। ক্যারিং কস্ট এইটা কিন্তু পার ইউনিটের জন্য। হ্যাঁ, এটা এইচ এর জন্য, অ্যানুয়াল ক্যারিং কস্ট পার ইউনিট। এটা হচ্ছে এইচ। এইচ বের করার জন্য আপনাকে প্রাইসের 20% হচ্ছে এইচ এর সমান, রাইট? এটা হচ্ছে ওইভাবে করে বের করবেন। আর ডি তো দেখছেন সরাসরি দেওয়া আছে, এসও সরাসরি দেওয়া আছে। তারপর সেখান থেকে আপনি কিন্তু কিউ নট বের করতে পারবেন। হ্যাঁ, কিউ নট যদি আপনি বের করতে পারেন, তারপরে কি আপনি টোটাল কস্টের ফর্মুলা জানেন, সেটা এখানে বসায় দেবেন। এই 100 এই যেভাবে করে বসায়, এটা আপনি এইভাবে বের করতে পারেন। তো আপনাদের প্রথম সিটি হচ্ছে এই পর্যন্তই। তো আশা করি সবাই এইটা ভালোভাবে বুঝতে পারবেন এবং ভালোভাবে পরীক্ষা দেবেন। ঠিক আছে, থ্যাংক ইউ।